অপশান চেন থেকে ট্রেড করার একখানা রুলস দেখেছো। তো এবার সেই জায়গাগুলোতে কি হয় যে অনেকে দেখেছো নানা রকম অপশান চেনে সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজে বের করে। তো লজিক্যালি বলতে গেলে কি হয় যে অপশান চেনের যে ডাটা থাকে না, যে ডেটাগুলো আমরা পাচ্ছি এখানে, হোয়াট এভার দ্য ডেটা যেটা দেখতে পাচ্ছি আমরা, স্যার তারা কিন্তু নিয়ার টু নিয়ার 3 মিনিটস লেট, তারা কিন্তু টোটাল 3 মিনিট লেট হয়। ওকে, সো সেই 3 মিনিট লেট ডাটার জন্য আমরা এই অপশান চেন থেকে আমরা যেটা পেতে পারবো সেটা তেমন কিছু এফেক্টিভ জিনিস পেতে পারবো না, যেটা দেখে আমরা ওই এক্স্যাক্ট একটা প্রাইস অ্যাকশনকে এক্সিকিউট করতে পারবো বা একটা রিয়েল টাইম অ্যাকশনকে আমরা ধরতে পারবো যে এখান থেকে দিস অ্যাকশন উইল হ্যাপেন, রাইট। ও একটা কি বলে যে দিস এরিয়া মেবি ওই 500-র কাছাকাছি 150-200 পয়েন্ট হয়তো মার্কেট উপরেও যেতে পারে, নিচেও যেতে পারে, তোমার লস হয়তো 5-6 হাজার নিয়ে গেল, আজকের থাকলো, কালকের গিয়ে হয়তো তোমার প্রফিট বেরোলো, এরকম ভাবে একখানা ব্যাপার। ঠিক আছে, তো লজিক্যালি কি যে অপশন চেন থেকে আমরা এরকম কোনো ট্রেডিং অ্যাকশন পাই না যেটা আমাদেরকে বলে রিয়েল টাইমে যে জাস্ট আমি এটাকে নিয়ে করে ওই জন্য এত বেশি প্রমোটও করি না, আর এর পেছনে ফালতু প্রচুর টাইম ওয়েস্ট করেছি ওই ডাটার পেছনে। অনেক রকম কোর্সের পেছনে আমি অনেক খরচা করেছি যে অপশান চেন থেকে কি কি কোর্স করা যায়, কি কি জিনিস শেখা যায়, বাট এভরিথিং প্রাইস অ্যাকশনের কাছে সব কিছু কিন্তু একেবারে জাস্ট ফিকে পড়ে যায়। ঠিক আছে, সব কিছু ফিকে প্রাইস অ্যাকশনের কাছে। ফান্ডামেন্টালও পর্যন্ত প্রাইস অ্যাকশনের আগে দেখতে পাওয়া যায়, এটুকু জিনিস মাথায় রাখবে। চার্টের মধ্যে ফান্ডামেন্টালও কিন্তু দেখতে পাওয়া যায় সব থেকে ফাস্ট, তার জন্য কি মান্থলি টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেমগুলোকে দেখতে হবে। ওকে, সো এই ঘটনাগুলো যদি কোনো কোম্পানি ফ্রড সাবিত হতে চলেছে তাহলে দেখবে সে কোনো না কোনো জায়গার থেকে কোনো না কোনো বড় সড়ো ট্র্যাপ করেছে, রাইট। তো এই জিনিসগুলো কিন্তু সবই দেখতে পাওয়া যায়, সবই চার্টে দেখতে পাওয়া যায়, তার জন্য কিন্তু বিশেষ কিছু আমাদের যে একেবারে তার সিট খুলে বসে নিয়ে এসে করে করা, তো সেগুলো দরকার পড়ে না। তো কয়েকটা জিনিস যেটা জানার সেটা হচ্ছে এবার এই এনএসির অপশন চেন আমি কেন খুলে বসছি, কারণ অপশন চেনের রিয়েলিটি হচ্ছে এটা, অপশন চেনের রিয়েলিটি হচ্ছে এত ডাটা। ঠিক আছে, তো এই এত ডাটার মধ্যে তুমি তোমার কাছে কি কি রিয়েল ডাটাগুলো দরকার, কোন কোন জায়গাগুলো দরকার, সেগুলো নিয়ে আমরা দেখব। এবার কি হয় যে এই ডাটার মধ্যে থেকে আমাদের কি কি জায়গাগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট হয়ে দাঁড়ায়। প্রথম জিনিসটা কি দেখছি আমরা, প্রথম জিনিসটা এখানে কি দেখছি সেটা হচ্ছে কি কলস অ্যান্ড পুট। ওকে, তো কল অ্যান্ড পুট দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি, কল অ্যান্ড পুট রয়েছে। তো কল নিলে কি হয়, মার্কেট যখন আপসাইড ভিউ থাকে তখন আমরা কল বাই করি, আর মার্কেটের যখন ডাউনসাইড ভিউ থাকে তখন আমরা পুট বাই করি, কারেক্ট, তখন আমরা পুট বাই করি। ওকে, তো এবার অপশন চেনকে যখন আমরা দেখি তখন আমরা একটা অ্যাজ এ বায়ার কখনো আমরা একটা অপশন চেনকে দেখবো না, আমরা একটা সেলার হিসাবে কিন্তু অপশন চেনের দিকে তাকাবো। কিভাবে সেটা, ঠিক আছে, তো সেই জিনিসটা কিভাবে হয়, একটা সেলার হিসাবে কেন অপশন চেনের দিকে দেখতে হয়, কারণ একটা কথা মাথায় রাখবেন যে এই যে অপশন চেন থেকে কিন্তু অপশন চেন থেকে কি হচ্ছে যে জিনিসটা, যে ভ্যালুটা, যে ডাটাগুলো আমরা পাচ্ছি সেখান থেকে কি জিনিসটা পাচ্ছি, মেইন জিনিসটা কি পাওয়া যায় যে সাপোর্ট রেজিস্ট্যান্সটা কোন জায়গায় রয়েছে। ঠিক আছে, তো এবার মার্কেটের বিগ প্লেয়ার কারা, তুমি একটা অপশন বায়ার হয়ে তুমি 1000 কোয়ান্টিটি বাই করে ফেলতে পারবে, তোমার কাছে যদি 10,000 টাকা থাকে, 10 টাকার মাল, বাট তুমি কখনো করে দেখাও তো 10 টাকার মালকে 1000 কোয়ান্টিটি সেল করে দেখাও, কখনো সম্ভব নয়। একটা লট সেল করতে গেলে তোমার থেকে 1.5 লাখ টাকা চেয়ে বসবে, রাইট। তো কেন প্রবলেমটা বুঝতে পারছো, সেই কারণে তো অপশন সেলারের কাছে প্রচুর পয়সা, তার মানে সেটা তো এই জন্য বিগ অপশন স্মল অপশন তার পেছনে সেলাররাই টাকা লাগিয়ে রেখেছে। তো সেলিং, এই একটা ভিউ যদি বলা যায় সেলিং এর দিক থেকে আমাদেরকে অপশন চেনকে দেখতে হবে। ঠিক আছে, তো এই কারণ। আরেকটা কারণ কি যে দেখো তুমি অপশন বাই করছো কেন, যে কেউ সেল করেছে তাই তুমি বাই করছো না, কেউ বিক্রি করে দিয়েছে তাই তো তুমি বাই করতে পারছো, তো সেলার বিক্রি করছে তাই তুমি কেনার অপশনটা পাচ্ছো, বুঝতে পারলে, সেলারের কাছে এত টাকা রয়েছে তাই সে সেল করতে পারছে বলেই তুমি তোমার কেনার অপশনটা পাচ্ছ। ওকে, তো এই জায়গাগুলো কিন্তু একটু বোঝার জিনিস। এবার কি জিনিসটা হচ্ছে, প্রথম পয়েন্টটা যেটা কি হচ্ছে যে কলস, তো কলসের একটা দিক পুটসের একটা দিক, বোথ সাইডেই কিন্তু সেম জিনিসটাই থাকে। বাম দিকে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছ যেমন ওআই, চেঞ্জ ইন ওয়াই, ঠিক এর ক্ষেত্রেও ঠিক চেঞ্জ ইন ওয়াই, ভলিউম, আইভি, পুটের ক্ষেত্রেও ঠিক সেম রয়েছে, কলের ক্ষেত্রেও ঠিক সেম রয়েছে। ঠিক আছে, তো এবার এখান থেকে আমরা এই ওয়াই, চেঞ্জ ইন ওয়াই, এগুলো যেকে আমরা কি জানতে পারি, ওয়াই মানে হচ্ছে সিম্পল ভাবে আমি একদম বলবো ওয়াই জিনিসটা কি হয়,
ওয়াই জিনিসটার কিছু নয়, সিম্পল ভাবে ধরো তোমার ব্যাংক অ্যাকাউন্টে 1,00,000 টাকা আছে, বা তোমার ব্যাংক অ্যাকাউন্ট বলছি তোমার ট্রেডিং অ্যাকাউন্টে 1,00,000 টাকা আছে, সেই 1,00,000 টাকার তুমি 50,000 টাকার কোনো অপশন বাই করলে, বুঝতে পারলে, কোনো 50,000 টাকার কোনো অপশন বাই করলে, তো যখন তুমি সেটা 50,000 টাকার কোনো অপশন বাই করলে, দ্যাট মিনস ওখানে 50K এর কাছাকাছি একটা ওপেন ইন্টারেস্ট ইনক্রিজ করলো, বাস ওই অপশনের মধ্যে, জাস্ট সিম্পল জিনিস এটা একটা, আর কিছু নয়। এবার এই ওয়াইটা এখানে কিরকম ভাবে দিচ্ছে, এটা হচ্ছে কালকের ওয়াই ছিল, এটার অ্যাকচুয়াল ওয়াই সকালবেলা প্রেজেন্ট ছিল। এবার চেঞ্জ ইন ওয়াই কি, চেঞ্জ ইন ওয়াই হচ্ছে আজকের দিনে, মানে যখন ট্রেডিং চলছে আজকের দিনে ওই অপশনটার মধ্যে কত টাকা ইনভেস্ট চলছে, আজকের দিনে কত টাকা ওই অপশনের মধ্যে ইনভেস্ট হইতে, সেটাকে কি বলা হচ্ছে যে চেঞ্জ ইন ওয়াই, বা ওই অপশন থেকে ওই এটার মধ্যে যে প্রিভিয়াস ডে ওয়াই ছিল সেখান থেকে কতজন বেরিয়ে গেছে, বা সেখানে কতটা ইনক্রিজ হয়েছে, সেই জিনিসটাকে বোঝায় যে চেঞ্জ ইন ওয়াই। ঠিক আছে, নেক্সট জিনিসটা কি হচ্ছে, যেমন ভলিউম, ভলিউম আমরা এমনি ক্ষেত্রে কি দেখেছি যে ভলিউমটা কতটা ইনক্রিজ করে, রাইট, তো ভলিউমটার থেকে কি হয় যে আমরা ব্রেকআউট ব্রেকডাউন যখন হয়, যেরকম ভাবে বলেছি কি যে পার্টিসিপেশন, রাইট, ভলিউম জিনিসটাকে কি ইম্পর্টেন্স দেয় যে পার্টিসিপেশন, তো যার ক্ষেত্রে ভলিউম যতটা বেশি হয় সেখানে তার পার্টিসিপেশনটা অনেক বেশি, রাইট, তো সেখানে তার পার্টিসিপেন্ট ভলিউম বাড়ছে মানে সেখানে আরো ট্রেডিং এর মানে ভলিউম বাড়ছে, তোমরা দেখো না অনেকে ভলিউম বেস ট্রেডিং করে, আচ্ছা ভালো ভলিউম এসছে বলে সেই ভলিউমের উপরে ট্রেড করি, রাইট, ঠিক একই রকম ব্যাপার, যখন ওপেন ইন্টারেস্ট বাড়বে ঠিক লজিক্যালি তার ভলিউমও বাড়বে, আন্ডারস্টুড। দেখো এখানে দেখো ভলিউম 1,00,000, এখান থেকে দেখো 1,97,000 ওপেন ইন্টারেস্ট, ভলিউম দেখো এখান থেকে কত বেড়ে গেছে, কত বড় সেখানে ভলিউম, ব্যাপারটা জিনিসটা একই সেম জায়গায় আসছে। এবার নেক্সট জিনিসটা কি হচ্ছে, সেটা হচ্ছে আইভি, ইমপ্লায়েড ভোলাটিলিটি। আইভি, আইভির ফুল ফর্ম হচ্ছে ইমপ্লায়েড ভোলাটিলিটি। ইমপ্লায়েড ভোলাটিলিটির মানেটা হচ্ছে আর কিচ্ছু নয়, সিম্পল ভাবে ধরো তোমার একখানা 100 টাকার অপশন রয়েছে, তো আর তার পাশে দেখাচ্ছে ইমপ্লয়েড ভোলাটিলিটি, সাপোজ ধরো এখন তো 31 কেন চলছে বলে দিই, যে 31, এই যে দেখছো 32, এগুলো দেখতে পাচ্ছ 35 এরকম ভোলাটিলিটি আইভি চলছে, তো এগুলো এই কারণেই চলছে, এখন ইন্ডিয়া উইক্স 18 ক্রস 15 অ্যাবাভ, যখন 15 বা 15 এর কাছে থাকে এগুলো ওই 15 থেকে 17 এর মধ্যেই ঘোরাঘুরি করে আইভি। 15 থেকে গিয়ে যখন এই শেষ হয়ে যাবে বাজেটের পর, আগামী মঙ্গল বুধবারের দিকে চলে যাবে, বুধবার কেন আগামী সপ্তাহের পরে চলে যাবে, দেখবে আইভি সব 17, 18, 20 মধ্যে চলে এসছে আইভি সব। তো ভিক্স এতটা বেড়ে থাকার জন্য আইভি এখন এতটা উঁচুতে রয়েছে। তো এটার মানে কি, সিম্পল ভাবে যে 100 টাকার অপশনের পাশে আইভি ধরো 30 টাকা দেখাচ্ছে, ঠিক আছে, তো এনিথিং ক্যান হ্যাপেন, যদি মার্কেট যদি এখান থেকে উপরে চলে গেল, তাহলে সামান্যভাবে সেই অপশনটার মধ্যে এই ক্ষমতাটা রয়েছে যে 30 পয়েন্ট সে উপর নিচে হয়ে নিতে পারবে, এটাই হচ্ছে সিম্পল মিনিং। আইভিটার মানে কি, ইমপ্লায়েড ভোলাটিলিটি তার মধ্যে এতটা রয়েছে যে ধরো এবার কি, সে ধরো তুমি বলবে যে তাহলে স্যার 100 থেকে 130 চলে গেল, তাহলে তখন আইভি 30, ইয়েস তখন 100 থেকে 160 চলে যাবে, আইভি 30 যে কোনো মোমেন্ট থেকে সেটা 30 পয়েন্টের ওই জায়গায় আইভি ইনক্রিজ করতেই পারে, বা 30 পয়েন্ট ডাউন করে দিল, সঙ্গে সঙ্গে 30 পয়েন্ট ওখান থেকে নিচে ফেলে দিল, আন্ডারস্টুড লজিকটা কিভাবে হয়, এখানে আইভিটাকে কি বলছে যে ওই মুভমেন্টে দাঁড়িয়ে যে আইভি ধরো আমার 30 দেখাচ্ছে, আর অপশন প্রাইস ধরো এখান থেকে আমার 161 দেখাচ্ছে, আইভি ধরো 31 দেখাচ্ছে, তার মানে কি যে এমনিতে ফটাফটে হয়তো এখনই 130 টাকা হয়ে যাবে, হয়তো 130 টাকা না হয়ে গিয়ে বা 160 থেকে হয়তো 190 চলে গেল, বা 130 থেকে আবার 160 চলে গেল, ক্লিয়ার। তো আইভিটা হচ্ছে সিম্পল মিনিং, এটা হচ্ছে আইভি। নেক্সট যেটা থাকে কি যে এলটিপি, এলটিপি মানে হচ্ছে কি লাস্ট ট্রেডিং প্রাইস, রাইট, এলটিপি। তো এই এলটিপিটাকে কি হয়, প্রিমিয়াম, এটাকে বলছি কি আমরা প্রিমিয়াম। প্রিমিয়াম এই কারণেই বলি, কারণটা হচ্ছে কি যে এই প্রিমিয়ামটাকে কি করা হয়, প্রিমিয়ামটা এই কারণেই বলি যে দেখো আমরা যে একটা অ্যাসেট, যে অ্যাসেটটা একটা কন্ট্রাক্টের মধ্যে এসছে, কন্ট্রাক্ট মানে কি লাইক দ্যাট, এটা যেরকম কালকের এক্সপায়ারি, রাইট, যেমন কি কালকের এক্সপায়ারি হওয়ার কারণে কি যে এটা একটা সেই টাইমের মধ্যে এর পিরিয়ডটা শেষ হয়ে যাবে, তারপরে এটা আমরা কখনো আর ধরে রাখতে পারবো না, বা এটাকে হোল্ড করে এখান থেকে কিছু পেতে পারবো না, রাইট, তো এটাকে আর অস্তিত্ব মানে কোথাও চারটাই দেখতে পাবো না এর। তো এর যে প্রাইস গুলো হয়, তো এর জন্য এদেরকে বলা হয় এতটা প্রিমিয়াম, রাইট, এর জন্য এদেরকে বলা হয় প্রাইসটা প্রিমিয়াম, শুধুমাত্র কন্ট্রাক্ট হওয়ার জন্য এরা একটা, রাইট। তো এই যে এলটিপি হয় এদেরকে বলা হচ্ছে প্রিমিয়াম। তো এই যে প্রিমিয়াম যখন তুমি বাই করছো, রাইট, রাইট, তো প্রিমিয়াম যখন তুমি বাই করছো তখন বাই করার দিক থেকে একেবারে কি হয়, যেটা যেই আইভি, যেটা ইজিলি মাথা রাখতে হবে, ওই বাই করছি মানে ওইখান থেকে যে 30 পয়েন্ট উপর নিচে ওখান থেকে আমার হয়ে যেতে পারে একদম, ঠিক আছে।
তো আইভিটার মানে এটার এখান থেকে যে এলটিপির সাথে আইভিটার সম্পর্ক হচ্ছে এটাই যে ওই জায়গা থেকে আইভি এটা দেখাচ্ছে। তো আইভি যখন হাই থাকে তখন মার্কেটে লজিক্যালি উইক্স হাই হয়ে যাওয়ার জন্য আইভি অনেক হাইতে পৌঁছে যায়। নেক্সট থাকে কি ওই যে কোনো শেয়ারের ক্ষেত্রে যেমন দেখো যে বাই বিড কোয়ান্টিটি আস্ক কোয়ান্টিটি ওই একই জিনিস সমস্ত এখানে রয়েছে। মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে স্ট্রাইক প্রাইস। স্ট্রাইক প্রাইসটা কি, যেমন নিফটির ক্ষেত্রে নিফটি 23,100, 23,200, 23,300, 400, 500, 22,800, 900, 600, 700, 500। তো নিচের দিকে যখন দেখতে পাবে তখন কি হচ্ছে সেটা আমরা সবসময় দেখতে পাই মার্কেটের ওপরের দিকে উঠছি আমরা, রাইট, নিচের দিকে যখন নামছি। তো ঠিক সেই কারণে এই দিকে দেখো নিচের দিকে যখন নামছি তখন মার্কেটে আমরা দেখো ওপরের দিকে উঠছি, রাইট, মার্কেটের ওপর। ঠিক তেমনি যদি অপশন চেনের ওপরের দিকে যাই আমরা তাহলে মার্কেটে নিচের দিকে নামতে থাকি আমরা, নিচের দিকে স্ট্রাইক প্রাইসগুলো আমাদের দিকে দেখতে থাকি, রাইট। এবারে কি বলছিলাম যেটা, যেই অপশন চেন দেখে লোকেরা ট্রেডটা করে কিভাবে, তাহলে কিভাবে করে, তাহলে এখানে এত কমপ্লিকেশন আছে। এখান থেকে একটু সিম্পলিনেসের মধ্যে আমরা যাই, যে জিনিসটা আমাদের কাজের জিনিস। তো চলে যাই আমি কোথায়, আমি চলে যাই ফায়ার্সের মধ্যে। তো ফায়ার্সের মধ্যে গেলে আমরা দেখতে পাবো, কারণ আমি ফায়ার্সটাকেই বলি ওখানে ট্রেড করার জন্য, ফায়ার্সটাই সব থেকে বেস্ট চার্টিং প্ল্যাটফর্ম হয়, রাইট। ওকে, তো এখান থেকে আমরা চলে যাচ্ছি এখানে যে কোনো জায়গায় তুমি গিয়ে করে এখান থেকে অপশন চেনের মধ্যে রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করেই এখানে চলে যেতে পারবে অপশন চেন। তো এই অপশন চেনের মধ্যে গেলে দেখতে পাবো, দেখো ব্রোকার জানে যে ভাই এই কয়েকটা জিনিসই ওর ইম্পর্টেন্ট পার্ট, এছাড়া কিছু দেখার নেই, কিছু দেওয়ার নেই, তাই ওই কয়েকটাই ওকে দাও, এছাড়া কিছু দেওয়ার নেই। ওকে, ঠিক আছে। তো তাও দেখো এটা একটা ব্রড ভিউ, এটা একটা স্মল ভিউ। এবার স্মল ভিউতে শুধু কি দেখতে পাচ্ছ, যে ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ লোক ওয়াই দেখতে পছন্দ করে, তাই ওয়াইটাকে দেওয়া হয়েছে। আর ব্রড ভিউ কি বলছে, যে কিছু পার্সেন্ট লোক তার মধ্যে রয়েছে কি যারা ভলিউমটাকেও দেখতে পছন্দ করে আর আইভিটাকেও দেখতে পছন্দ করে, তাই জন্য তাদের জন্য আর একটা ভিউ করে দাও। ব্রোকার বুঝতে পারছো কতটা ব্রোকারও স্মার্ট, যে ভাই তোমাদের ফাউ ফাউ ওই এত কমপ্লিকেশন। আর আজ থেকে আরেকটা কথা যেটা কি, যে এখন তো ব্রোকার দিচ্ছে, আজ থেকে 3-4 বছর আগেও 3 বছর আগেও আমরা এই অপশন চেনে আসতাম, এখানে এসে করে দেখতাম ভাই অপশন চেনে কি বলছে, কি খবর কি রয়েছে। এখানে এসে করে ব্রোকারের কাছে কোনোদিন অপশন চেন ডাটা অ্যাভেলেবেল ছিল না, ব্রোকারের কাছে ওই শুধু স্ট্রাইক প্রাইস থাকতো, এখান থেকে সব দেখতে হতো, গিয়ে ব্রোকারের কাছে কিনতে হতো। তো এবার যেটা করছে কি, যে এখান থেকে কি দেখছি, যে একটা ব্রড ভিউ, যেখান থেকে দেখতে পাচ্ছ এই দেখো আইভিটাও দেখিয়ে দিয়েছে, এখানে ওয়াইটাও দেখিয়ে দিয়েছে। এবার আমি একটা সেলার হিসাবে কি জিনিসটা দেখতে পাচ্ছি, দেখো এখান থেকে কিভাবে বোঝাচ্ছি জায়গাটা। দেখো এখান থেকে কি হচ্ছে কি, যে এবার 22,900 কাছে, 22,900 কাছে এখানে দেখতে পাচ্ছ সব থেকে 23,000-এর কাছেও দেখো 76.67 লাখ ওখানে রয়েছে, দেখতে পাচ্ছ আইভি সব থেকে বেশি 23,000-এর কাছে রয়েছে, দেখতে পাচ্ছ আইভি। তো এবার এখান থেকে কি আইভিটা এখানে বেড়েছে, কারণ এদিকটায় কল সেল এখান থেকে বেশি হয়েছে, তাই জন্য কি করা হয়েছে, কল সেল এখান থেকে কি বলা হয়েছে, কল সেল, সরি, যে জায়গাটা তৈরি করেছে 23,000-এর জায়গা থেকে কল সেল বলছি, পুট সেলের জায়গাটা ভালো করে তৈরি করা আছে। তো এই জন্য ঘটনা কি ঘটছে, যে মার্কেট 23,000-এর কাছে যদি দেখি, যদি একদম নিফটির এক্স্যাক্ট 23,000 লোকেশনটা নিচে যাচ্ছে না, এই জায়গাটার এরিয়াটা যদি দেখি, এখান থেকে ছোট্ট করে দেখে নিই জায়গাটা কি, যে 23,000-এর এরিয়াটা কি ছিল, যে 22,900, 23,000, দেখতে পাচ্ছ আজকের দিনেও মার্কেট ঠিক 23,000-এর এইখান থেকে সাপোর্ট নিয়ে বেরিয়েছে, রাইট। তো এই জায়গাতে যে এরিয়াটা, তো এই জন্য এখান থেকে ভাই কত, যে এতটা বেটার সাপোর্ট থাকার জন্য এই জায়গা থেকে লোকে কি জানে, যে ভাই এখন এখানে বেশি পরিমাণ ওপেন ইন্টারেস্ট রয়েছে, তাই এখানে অনেক বেশি সাপোর্ট। ঠিক একই রকম ভাবে যখন তুমি পুটের দিকে তাকাবে, ঠিক আছে, তো তুমি পুটের দিকে দেখো যে হচ্ছে সব থেকে বেশি তোমার এই জায়গার কাছাকাছি, পুটের কাছাকাছি সব থেকে বেশি ওপেন ইন্টারেস্ট কোথায় রয়েছে, তাহলে সেটা যদি দেখি 59 1.19 সিআর উপরের দিকে এটা চলে যাচ্ছি আমি। তো তাহলে 23,000-এর কাছে এখানে তো এটা দেখলাম। ঠিক একই রকম ভাবে দেখতে পাচ্ছ এদিকেও সব থেকে বেশি পরিমাণ, রাইট, পুট সেলাররাও বসে রয়েছে, এই দিকটার থেকেও পুট সেলাররা সব থেকে বেশি পরিমাণ বসে রয়েছে। তো এখান থেকে যদি আমি দেখি, যে এবার সব থেকে বেশি পরিমাণ আমার রয়েছে 23,100, তারপরে রয়েছে আমার
এই দেখো 29 লাখ, 59 লাখের পরে রয়েছে 29 লাখ, 23,000। এই যে কমপ্লিকেশন বুঝতে পারছো, এতগুলো দেখি, তারপরে কোথায় একখানা রয়েছে দেখি 23,200 রয়েছে দেখি, তারপরে গিয়ে আমি ট্রেড করব। তো এখানে দেখো 23,200 কাছাকাছি একটা রয়েছে, আর 13.4 লাখ রয়েছে 23,250 কাছাকাছি, 29 লাখ রয়েছে, তারপরে 59 লাখ রয়েছে। তো 23,100 আর 23,200 মধ্যেকার এরিয়াটা আমরা দেখব। তো দেখতে পাচ্ছ 23,100 আর 23,200 কাছাকাছি রেজিস্ট্যান্স নিচ্ছে মার্কেট। তো এই যে চেঞ্জেস দেখে করে আমাদের ট্রেড করা, এখানে অনেকটা টাইম যায়। তো এই জিনিসগুলো জাস্ট একটা সিম্পল বলার দরকার ছিল যে কিভাবে করে যারা এই অপশন চেন দেখে ট্রেড করে, তারা কিভাবে ট্রেডগুলোকে এক্সিকিউট করে, বা তাদের ওই ট্রেড দেখার বা নেওয়ার লজিকগুলো কোথা থেকে বেশি আছে। ওপেন ইন্টারেস্ট যেখানে বেশি আছে সেখানে ওরা সাপোর্ট রেজিস্ট্যান্স হিসাবে ওরা ইউজ করে, আর কিচ্ছু না। বুঝতে পারলে ব্যাপারটা? তো ওপেন ইন্ট, তো ওটা দেখে আমাদের কখনোই সেটআপ না, আমরা আমাদের সেটআপ শিখেছি, ট্র্যাপ সেটআপ শিখেছি, ট্রেন্ড সেটআপ শিখেছি, যেখানে স্পেস খালি রয়েছে সেখানে শিখেছি, যেখানে আমাদের কিট আমাদের যেখানে স্পেস দিচ্ছে ট্রেড জায়গা রয়েছে সেই জায়গাগুলো আমরা শিখেছি। তো এবার এখানে কি আমরা শিখছি কি, যে এবার নেক্সট কালকে যেটা শিখেছি কি, আমরা ক্রেডিট ডেবিট সিস্টেম শিখে নিয়েছি, রাইট? আমরা পেয়ার ট্রেডিং শিখেছি কালকের দিনে, কিভাবে পেয়ার ট্রেডিং, আজকের একটা লাইভ এক্সাম্পল তোমাদেরকে দিয়েছি, লাইভ ট্রেডিং করে একটা দিয়েছি, দেখেছো তোমরা, রাইট? কতটা পাওয়ারফুল প্রসেস হয়, আন্ডারস্টুড? নেক্সট যেটা কি আজকের, আমরা যাব নন ডাইরেকশনাল প্রসেস। এবার এই নন ডাইরেকশনাল প্রসেসের মধ্যে এই যে বললাম আজকের, এই কারণে অপশন চেনটাকে বলার দরকার ছিল, কারণ অপশন চেন শুধুমাত্র আমরা সেলারের ভিউ দিয়ে দেখবো, বাট অপশন চেন দেখে আমাদের কোনো কিছু জিনিস আমাদের দেখতে হয় না। এবার কোন জায়গাগুলো আমরা ফলো করব সেই জায়গাগুলো আমরা দেখবো, রাইট? তো অপশন চেন থেকে আর কিছু নেই, এখন আমরা চলে যাব ডিরেক্ট আমাদের চার্টের মধ্যে। তো এবার এখানে আমরা যে জায়গাটা শিখবো সেটা হচ্ছে কি, যে যে সেটআপস গুলো আমরা নন ডাইরেকশনাল, এতক্ষণ আমরা কি শিখেছি, যে ক্রেডিট সিস্টেম শিখেছি, রাইট? ক্রেডিট সিস্টেম শিখেছি, ডেবিট সিস্টেম শিখেছি, পেয়ার ট্রেডিং শিখেছি, রাইট? তো এগুলো কিসের শিখেছি, সব ডাইরেকশনাল। মার্কেট ব্রেকআউট করছে, সব ডাইরেকশনাল, মার্কেট ভাগছে ওপরের দিকে, তখন আমরা ট্রেড নিচ্ছি, ধীরে ধীরে ভাগছে বা তবুও ভাগছে, তখন ক্রেডিট সিস্টেম ইউজ করব, তাও শিখেছি আমরা, রাইট? তো এই জায়গাগুলো কোথায় শিখেছি, যে একটা ডাইরেকশনাল সিস্টেম আমরা যেগুলো শিখেছি। ন্যাকেট কল বাই পুট বাই তো সবাই জানে, বাট সিস্টেমগুলো যেগুলো বাইং এর ক্ষেত্রে সেই সিস্টেমগুলো আমরা শিখেছি। ঠিক একই রকম ভাবে আমরা শিখবো কি, নন ডাইরেকশনাল সিস্টেম, যে মার্কেট যখন কোনো ট্রেন্ড করছে না, যে একটা রেঞ্জের মধ্যে পড়ে আছে, সেই এরিয়াগুলো কোথায় হয়, কোন জায়গাগুলোর থেকে তারা তৈরি হয়, আর কিভাবে সেই জায়গাগুলোকে আমরা ট্রেডগুলো করব। ওকে, আচ্ছা আমাকে একটু 2 মিনিট টাইম দেবে। ওকে, ওকে, সো যেটা বলছিলাম, তো কি নন ডাইরেকশনাল সেটআপ গুলো কি হয়, যে মার্কেট যখন কোনো ট্রেন্ড করছে না, যখন একটা রেঞ্জের মধ্যে পড়ে আছে, মেবি প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে পড়ে আছে, মেবি প্রিভিয়াস ডে হাইর উপরে একখানা রেঞ্জের মধ্যে পড়ে আছে, এমনকি যদি এই দিক থেকে ভাবি যে মার্কেট, হ্যালো এক সেকেন্ড, এই জায়গা থেকে যেটা আমার স্ক্রিনটাকে চেঞ্জ করতে হবে একবার, এক সেকেন্ড। ওকে, রাইট, অ্যাকচুয়ালি তোমাদের রেকর্ডিং এর স্ক্রিনটাকে চেঞ্জ করতে হতো। ওকে, সো ঠিক আছে। তো এখানে কি, যে মার্কেট যখন কোনো ডাইরেকশনের মধ্যে নেই, যে একখানা রেঞ্জের মধ্যে পড়ে আছে, তো যখন রেঞ্জের মধ্যে পড়ে আছে তখন আমি কিভাবে ইউজ করব, কি কি সেটআপ গুলো ইউজ করব, বা তার লজিক গুলো কোথায় থাকে, কোন কোন লজিক গুলো সেই জায়গায় মেনটেন করতে হয়, বা তাদের কন্ডিশনস গুলো কি থাকে, সেই জায়গাগুলো জানা খুব দরকার, রাইট? তো নন ডাইরেকশনাল সেটআপ যদি ইন্ট্রাডের ক্ষেত্রে হয়, আর নন ডাইরেকশনাল সেটআপ একটা টাইম পিরিয়ড লাইক দ্যাট, আমি পুরো 1-1.5 মাসের পুরো নিয়ে নিয়েছি, যে ভাই আমি একটা এক্সপায়ারি থেকে পরের এক্সপায়ারি অবধি আমি খেলবো,
যে রাইট এই এক্সপায়ারি থেকে শুরু করেছি, পরের এক্সপায়ারি অবধি আমি খেলবো, সেখানে আমি কিভাবে কিভাবে সেটআপস গুলো ইউজ করব সেই জায়গাগুলো আমি দেখবো। ওকে, তো এবার কিভাবে ইউজ করছি সেটা সেটা কি, যে আমার প্রথম কন্ডিশনস কি হচ্ছে, আমার প্রথম কন্ডিশনস কি দেখছি, যে মার্কেট যদি ইন্ট্রাডের মধ্যে থাকে, যে ধরো প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে রয়েছে, রাইট? তো এরকম অনেক দিন দেখেছো, নিফটিকে দেখেছো, ব্যাংক নিফটি, আজকের দিনে ব্যাংক নিফটি পুরো দিন পড়েছিল, রাইট? বাট দিস টাইম ইজ নট ফর অপশন সেলিং, এই টাইমটা অপশন সেলিং এর জন্য নয়, এটা অপশন বাইং এর জন্য, কারণ ইভেন্ট পিরিয়ড রয়েছে। ওকে, তো এই জায়গাটার টাইমে কি হচ্ছে, যে আমার একটা রেঞ্জের মধ্যে যখন রয়েছে তখন কি হয়, মেবি এক্সপায়ারি ডে, তখন কি হয় 70-80 টাকার প্রিমিয়াম সব ধীরে 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 ডাউন হতে থাকে, আর সঙ্গে সঙ্গে সব জিরো হয়ে যায়, রাইট? 100 টাকার প্রিমিয়ামও সব জিরো হয়ে যায়। তো এই যে প্রিমিয়াম ডিকেটাই তো হচ্ছে নেওয়া না, এই সমস্ত সেটআপ গুলোকেই বলা হয় হচ্ছে নন ডাইরেকশনাল, যে মার্কেট কোনো ট্রেন্ড করছে না, যখন আমি এখানে আমার একটা রেঞ্জের মধ্যে মার্কেট পড়ে রয়েছে, যখন একটা রেঞ্জের মধ্যে মার্কেট পড়ে রয়েছে, সেই রেঞ্জের মধ্যে যখন আমি প্লে করছি, রাইট, তখন আমার কি হচ্ছে, সেই যে জায়গাটা তখন আমার নন ডাইরেকশন। তো এই জায়গায় আগে যাওয়ার আগে আমাদের আরেকটা জিনিস যেটা জানবো, সেটা কি, সেই জিনিসটা কি জানবো, যে আজকের দিনে আমাদের যে অপশানে আমাদের কি লজিক গুলো আমরা ইউজ করব। প্রথম জিনিসটা আমরা একটা কি অপশন চার্টের মধ্যে চলে যাব একটা। ওকে, তো অপশন চার্ট যদি আমি একটা যে কোনো অপশন চার্টের মধ্যে দেখি, তো অপশন চার্টের মধ্যে তিনটে জিনিস আমাদের ইম্পর্টেন্ট হয়ে ওঠে, কে কে? এক হচ্ছে ডেল্টা, ডেল্টা খুব ইম্পর্টেন্ট পার্ট, তো লেখা আছে না, লেখা নেই, লিখে নেব। ওকে, তো এক নাম্বার পার্ট কে হয়ে ওঠে, সে হচ্ছে ডেল্টা। ওকে, সো দু নাম্বার যে হয়ে ওঠে, সে ইম্পর্টেন্ট পার্ট হয়ে হচ্ছে, সে হচ্ছে কাপ্পা। আর তিন নাম্বার যে হয়ে ওঠে, সে হচ্ছে এম লাইন। ওকে, সে হচ্ছে এম লাইন। রাইট, তো এই তিনটে পার্ট আমার অপশনের মধ্যে ইম্পর্টেন্ট হয়ে ওঠে। তো এবার এই তিনজন কে কে, আর এই তিনজনের ব্যাপারেও তো জানা দরকার, কে ডেল্টা, কে ডেল্টা হলো একখানা এভারেজ প্রাইস লাইন, রাইট? তো আজকের দিনের যে কাপ্পা হবে, সে প্রিভিয়াস নেক্সট ডে গিয়ে সে ডেল্টা হয়ে যাবে, রাইট? দ্যাট হাউ, কিভাবে? পরের দিন যে ডেল্টা লাইন তৈরি হবে, সে এখান থেকে এইভাবে তৈরি হতে শুরু হবে। ওকে, রাইট? আর যে কাপ্পা, সে হচ্ছে কি ইন্ট্রাডে এভারেজ প্রাইস লাইন, ইন্ট্রাডে এভারেজ প্রাইস লাইন। তো ইন্ট্রাডে এভারেজ প্রাইস লাইন যখন আমার থাকছে, রাইট, তো ইন্ট্রাডে এভারেজ প্রাইস লাইন এতটা ইম্পর্টেন্ট পার্ট কখনোই হয় না, ঠিক আছে? কে ইম্পর্টেন্ট পার্ট হয়? সে হয় হচ্ছে ডেল্টা ইম্পর্টেন্ট পার্ট হয়। যখন কোনো অপশনের প্রাইস ডেল্টা লাইনের ওপরে থাকবে, যখন কোনো অপশনের প্রাইস ডেল্টা লাইনের ওপরে থাকবে, ইনক্লুডিং ইনক্লুডিং আমাদের যে এখান থেকে চাবে যে কাপ্পা, তার সাথে সাথে যদি এরকম ভাবে মার্কেট যদি উঠে গেছে, ধরো এই জায়গার থেকে, তার উপর থেকে যাবে কাপ্পার উপর দিয়ে ধরো বেরোবে, তার সাথে সাথে এম লাইন থাকে, রাইট? তো ডেল্টার উপরে যদি মার্কেট থাকে, তাহলে সেই অপশন প্রাইস নানা করে হলো 2x হয়ে যেতে পারে, 3x হয়ে যেতে পারে, 3 গুণ, 4 গুণ, 10 গুণ, হু নোজ কতদূর যেতে পারে, রাইট? সো অলওয়েজ এন্ড অলওয়েজ এটাকে বলা হয় ডেল্টা এক্সপ্যানশন ফেজ। তো দুটো ফেজের ব্যাপারে আমরা জানবো, কি কি ফেজ? যে কোনো অপশনের ক্ষেত্রে দুখানা ফেজ হয়, একখানা কি ডেল্টা এক্সপ্যানশন ফেজ, এক্সপ্যানশন ফেজ, আরেকটা দু নাম্বার হচ্ছে থিটা ডিকে ফেজ। ডি ডিকে মানে লিখে দিলাম ডিইসিকে ওয়াই, রাইট? থিটা ডিকে প্লে, ডিকে ফেজ। ওকে, তো এই ডেল্টা এক্সপ্যানশন ফেজ কি হয়? যখন অপশনের প্রাইস ডেল্টা লাইনের উপরে যাবে, তখনই সেই ডেল্টা এক্সপ্যানশন ফেজ তৈরি হবে তার, যখন সেই অপশনের প্রাইস দুগুণ, 4 গুণ হয়ে যেতে পারে, রাইট? তো যে কোনো জায়গায় যদি আমরা এটার একখানা এক্সাম্পল দেখার চেষ্টা করি, যে কখনো ডেল্টা এক্সপ্যানশন লাইনের উপরে গেছিল, তারপরে সেই অপশন প্রাইস কি হয়েছে, যে দেখো 80 টাকার অপশন ডেল্টা লাইনের উপরে গেছে 89 থেকে, সেই অপশন পৌঁছে গেছিল 240, কন্টিনিউ ডেল্টা লাইনের উপরে ভেঙেছে, ইনক্লুডিং এম লাইনকেও সে তার রেসপেক্ট করে ভেঙেছে, ইনক্লুডিং এম লাইনকে রেসপেক্ট করে ভেঙেছে। দেখতে পাচ্ছ যে কত গুণ ভেঙেছে সে,
2 গুণ 4 গুণ 5 গুণও পর্যন্ত হয়ে যেতে পারে। ঠিক একই রকম ভাবে যদি আরো দেখি যে ডেল্টা লাইনের কাছে এসছে, দেখো ডেল্টা লাইনের কাছে এসছে 136 টাকা থেকে চলে গেছে কোথায়, রাইট 187, 200 টাকা, রাইট। তো দেখো ডেল্টা লাইনের ওপরে স্পাইক করেছে, কোথায় ভেঙেছে ডেল্টা লাইন থেকে, দেখো 108 থেকে কোথায় ভেঙেছে 164। তো ডেল্টা লাইন কতটা পাওয়ারফুল বুঝতে পারছো, দেখো ডেল্টা লাইনের উপরে ডব্লিউআরসি দিয়েছে, কতটা ভেঙেছে 132 টাকা থেকে কোথায় গেছে 165, 170, রাইট। তো দেখো ডেল্টা লাইনের উপরে আবার দেখো যদি বলি যে হ্যাঁ এখান থেকেও যদি দেখি আর কোথায় রয়েছে, তো যাই হোক অপশনটা অনেকটা ওল্ড হয়ে গেছে, অনেকটা পুরনো হয়ে গেছে, অনেক দিন পুরনো চলে গেছি, মানে জাস্ট এই জন্য ক্যান্ডেল ছোট ছোট হয়ে গেছে। তো এটা এ উইকলি অপশন তো নয় না, এটা অনেক প্রিভিয়াস উইকে আমরা পৌঁছে গেছি। তো বুঝতে পারছো জিনিসটা কিভাবে হচ্ছে, যে ডেল্টা লাইনের উপরে যখন থাকবে আমার অপশন, সেই অপশন আমার অনেক বড় ভেঙে যেতে পারে, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে এম লাইন কি ডিসাইড করে, এম লাইন এটা ডিসাইড করে যে ওই অপশনের মধ্যে, রাইট ফিট, আমি আবার রিপিট করছি যে হোয়াট এভার দ্য অপশন দ্যাট কল হতে পারে, পুট হতে পারে, এম লাইন এটা ডিসাইড করবে যে কত দিন ধরে সেলার বা বায়ার প্রেজেন্ট আছে, রাইট। এবারে দেখো এম লাইনের মধ্যে থেকে দেখো সেই দিন যা এর মধ্যে ঢুকেছিল 100-200 কাছ থেকে একদিনও পর্যন্ত আসতে পারেনি, কন্টিনিউয়াস প্রতিদিন নিয়ে গিয়ে করে সেই এম লাইনের তলাতে পুশ করে গেছে। আজকেরও দেখো একবারও এম লাইনের উপরে একটা ডব্লিউআরসি পর্যন্ত বানাতে পারেনি। তো বুঝতে পারলে এম লাইনটা কি ডিসাইড করছে এখান থেকে। ঠিক একই রকম ভাবে এম লাইনটা যখন এটা ডিসাইড করছে, ঠিক একই রকম ভাবে যদি আমি বলি যে দেখো যখন এম লাইনের উপরে গেছে মার্কেট, দেখো কতদিন ধরে সেই ট্রেন্ডকে কন্টিনিউ করেছে, সেই এম লাইনের উপরে কতদিন ধরে কন্টিনিউ করেছে, 3 দিন ধরে কন্টিনিউ করেছে। যদি আরো বলি দেখো এখানে সেলার ঢুকেছিল, রাইট, এম লাইনকে ব্রেক করেছে, সেলার ঢুকেছিল, কতদিন ধরে সেলার বসে আছে। তো একটা কন্ডিশন তো কমসে কম ফাইনাল হলো যে যখন ভাই আমার অপশন প্রাইস এম লাইনের তলায় আছে, আমাকে হুডাট করে এত অপশন বায়ার হওয়া যাবে না। এই জিনিসটা কমসে কম মাথায় তো ঢুকলো যে আমি এই কন্ডিশনটা কমসে কম বুঝতে পারছি যে অপশন প্রাইসকে কমসে কম ব্রেকআউট করতে গেলে এম লাইনের উপরে তো আসতে হবে, তারপরে গেলে আমাকে ট্রেড পাবো, রাইট। তো এবার অপশনে যে আমরা ট্রেড করব, আমরা কিভাবে ট্রেড করব, আমরা এই যে তিনটে লাইন টু লাইন স্পেসের মধ্যে ট্রেড করব। লাইক দ্যাট কি, আমার যদি বলি এম লাইন থেকে ডেল্টা লাইনের মধ্যে খুব ভালো জায়গা খালি আছে, ঠিক একই রকম ভাবে তুমি তোমার ধরো নিফটি দেখছো, তো তোমার এই যে এরিয়া, এই এরিয়াকে যখন ব্রেকআউট করবে তুমি ইজিলি দেখতে পেয়ে যাবে তোমার পুটের মধ্যেও, তোমার নিফটির মধ্যেও খুব ভালো জায়গা খালি আছে। তো যখনই তোমার এম লাইনের উপরে মার্কেট এরকম ডব্লিউআরসি দিয়ে দেবে, ঠিক এম লাইন থেকে ডেল্টা লাইন আমার ফার্স্ট টার্গেট হয়ে যাবে, দেখবে ইজিলি নিফটি তোমাকে তোমার আরেকখানা স্ট্রাকচার পয়েন্ট অফ দি ট্রেড দিয়ে দিয়েছে, তোমাকে তোমার প্রফিট দিয়ে দিয়েছে। মাথায় ঢুকলো লজিকের কোথায় আমরা ইমপ্লিমেন্ট করছি, কোন জায়গায়। তো আমাকে অপশন বাই করতে হলে, মাথায় আমি আবার রিপিট করছি, আমাকে অপশন বাই করতে হলে অপশন প্রাইস গাঁট বেঁধে নেবে, এই রুলটাকে একেবারে গাঁট বেঁধে নাও, ঠিক আছে। এই রুলটা যেন অপশন প্রাইস যেন মাস্ট বি নিয়ার টু এম লাইন হয়। এম লাইন থেকে যদি অপশন প্রাইস বহু দূরে চলে গেছে, বহু দূরে চলে গেছে, গলতি সে ভি অপশন কখনো বাই করবে না। হোয়াট এভার যত বড় জায়গা খালি থাকুক, মার্কেট যত দূর ভেঙে যাবে ভেঙে যাক, আমার জানার দরকার নেই। আমি আমার রুল ফাইনাল রাখবো, মার্কেট যতক্ষণ না আমাকে আমার এম লাইনের কাছে আসছে, অপশন প্রাইস ধরো মার্কেট পিডিএইচ এর উপরে ভাগছে, রাইট, মানে কি সব লাইন ব্রেক করে উপরে, সবার উপরে উপরে দৌড়চ্ছে সে। এবারে কি, যতক্ষণ পর্যন্ত না তোমার অপশনের প্রাইস এম লাইনের কাছে আসছে, ততক্ষণ তুমি কোনো বায়ার হতে যাবে না, ঠিক আছে। তো তোমার দুভাবে কাজ হবে, এক তো তুমি ট্রেড করবে তোমার, ধরো এবার এখান থেকে কি হয়েছে, যে আমি এখান থেকে দেখতে পাচ্ছি কি, আমি এখান থেকে কি মাথায় ঢুকলো, তাহলে রুলগুলো কি কি হচ্ছে, আমি আমার অপশনের মধ্যে এই কিটের রুলগুলো বলছি, ঠিক আছে। অপশনের মধ্যে কিটকে কিভাবে ইউজ করবো, এই ডেল্টা, কাপ্পা আর এম লাইনকে কিভাবে ইউজ করব। তো এবার কি হচ্ছে যে আমি আমার এই জায়গাটাকে বোঝানোর কি চেষ্টা করছি যে তোমাদেরকে কখন অপশন বায়ার হতে হবে, ঠিক আছে, যখন তখন হওয়া চলবে না। এই জন্য 80% অ্যাকুরেসির মধ্যে আসতে হলে রাইট জায়গায় মেন্টালিটিকে ভাবতে হবে। শুধু ওই ব্রেকআউট করে দিয়েছে বলে দৌড়ে চলে যাব ট্রেড নিতে হবে না। দেখবে কখনো কখনো ব্রেকআউট করেছে বাট অপশন প্রাইস এম লাইনের উপরে আসেনি, অপশন প্রাইস এম লাইনের উপরে ব্রেকআউট দেয়নি, সে ব্রেকআউট ফেলিওর হয়ে যাবে, রাইট। তো এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। এবারে আমি বলি কি, যে আমার প্রথম লাইন কি হচ্ছে, প্রথম লাইন আমি কাকে নাম দিচ্ছি, ধরুন প্রথম লাইন আমি নাম দিচ্ছি কাপ্পা, ঠিক আছে। তো
প্রথম লাইন আমি নাম দিলাম কাপ্পা। এবার এই কাপ্পাকে আমার ট্রেড করার রুল কি হবে, ঠিক আছে, রাইট। তো এই কাপ্পাকে আমার ট্রেড করার রুল কি হবে, এই কাপ্পা কি হচ্ছে, ধরো আজকের দিনের এই কাপ্পাকে যদি আমি বলি, ঠিক আছে, তো আমি কিছু জিনিসকে আমি লজিক্যালি এভাবে ড্র করে বোঝানোর চেষ্টা করছি, যে জায়গাগুলো আমি চার্টের মধ্যেও বলবো কিছু কিছু, ঠিক আছে। তো লজিক্যালি আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে কি, যে মার্কেট একটা গ্যাপ আপ গ্যাপ ডাউনের ক্রিয়েটিভিটি সবসময় তৈরি করার চেষ্টা করে, ঠিক আছে। তো যখন মার্কেট গ্যাপ আপ করলো বা গ্যাপ ডাউন করলো, মেবি ধরো তার কালকের দিনে এই এরিয়ার কাছে ক্লোজিং প্রাইস, তো সেই ক্ষেত্রে কি হয়, তার প্রিভিয়াস ডে এরিয়ার থেকে মার্কেট আচানক শিফট হয়ে যায় অন্য একটা এরিয়াতে, মেবি আপ করে দিল, মেবি ডাউন করে দিল। তো সেই জায়গায় কি হয়, তার ইন্ট্রাডে, কাপ্পা হচ্ছে ইন্ট্রাডের এভারেজ প্রাইস লাইন, তো কাপ্পার ইউজ শুধুমাত্র হবে রিভার্সালকে আইডেন্টিফাই করার জন্য, রাইট, শুধুমাত্র ইউজ করা হবে রিভার্সালকে আইডেন্টিফাই করার জন্য। তো এবারে কি হলো, যে মার্কেট গ্যাপ আপ করে দেওয়ার জন্য ইন্ট্রাডের কাপ্পা এই দেখা শুরু হয়ে যাবে গ্যাপ আপ করে দেওয়ার জন্য, কিন্তু মার্কেট পিডিএইচ এর উপরে বা এরিয়ার উপরে ডব্লিউআরসি দিতে পারবে না, রাইট, উইক মারবে, এরকম কোন উইক দেবে। এন্ড কি করবে, ও তার লোয়ার হাই স্ট্রাকচারকে এভাবে ব্রেকডাউন করবে এন্ড ইনক্লুডিং কাপ্পার তলায় ডব্লিউআরসি দেবে। তো তাহলে কি হয়ে যাচ্ছে, আমার সবথেকে নিয়ারেস্ট টার্গেট কে থাকবে, আমার এম লাইন থাকবে, সবথেকে নিয়ারেস্ট টার্গেট আমি আমার এম লাইন কে পাবো। মাথায় ঢুকলো? তাহলে প্রথম ট্রেড করার রুল কি হবে, ডিস্টেন্স বিটুইন কাপ্পা টু এম লাইন, ডিস্টেন্স বিটুইন কাপ্পা টু এম লাইন। লজিক্যালি দেখতে পাবে তোমার নিফটি হোক বা ব্যাংক নিফটি হোক, তারা তাদের নেক্সট সাপোর্ট এরিয়া অবধি পৌঁছে গেছে, রাইট। তো প্রফিট বুকিং এর রুলটা হয় যে কাছাকাছি এসছে এরকম এরকম জায়গা আমি আমার একটা পার্সিয়াল বুকিং করে নেবো আমি। মাথায় ঢুকলো যে আমার প্রথম রুলটা কি হচ্ছে, যে আমার মার্কেট এরকম গ্যাপ আপ করে দিয়েছে, তো ঠিক একই রকম ভাবে আমার এখান থেকে গ্যাপ আপ করেছে, আমি এখান থেকে লোয়ার হাই মার্কেট ব্রেক করেছে, কোনো ট্র্যাপ সেট আপ দিয়েছে, তো কি করবে আমার মার্কেট, যে কাপ্পার উপর থেকে সে একটা ডব্লিউআরসি নিচের দিকে পুশ করে দেবে। তো সেই ডব্লিউআরসি রেসেল নিয়ে আমি কি করব, আমার এম লাইন অবধি প্রথম টার্গেট আমি নেব, রাইট। এটা হয়ে গেল আমার একখানা। ঠিক একই রকম ভাবে মার্কেট পিডিএল এ ওপেন হয়েছে, হঠাৎ করে পিডিএল ওপেন হয়ে গেছে, রাইট। তো পিডিএল ওপেন হয়ে গিয়ে কি করবে, সে এখান থেকে কি করবে, ডব্লিউআরসি দেবে। কোথার উপরে ডব্লিউআরসি দেবে, কাপ্পার উপরে ডব্লিউআরসি দেবে। তো সেখান থেকে আমি আমার এম লাইন নিয়ারেস্ট পয়েন্ট, এম লাইন অবধি আমি আমার টার্গেট নেব ফার্স্ট, রাইট, এম লাইন অবধি আমি আমার টার্গেট নেব। তো যখন মার্কেট এম লাইন কেও ব্রেকআউট করে দিল, তো তারপরে তার উপরে যদি ডেল্টা থাকে, ডেল্টা অবধি আমার নেক্সট টার্গেট। তো ডেল্টাও যদি ব্রেক করে দাও, তারপরে তো ভাই আমার কিছু, তারপরে তো আমি আমার ट्रेलिंग करते থাকবো আমার এম লাইন দিয়ে বা এ লাইন দিয়ে ट्रेलिंग, তারপরে তো মার্কেট তো আর कुछ भी हो सकता है, कितना भी जा सकता है, অপশন कितना भी जा सकता है, কত যতটা পারবে সে যেতে পারবে, রাইট। তো প্রথম লজিকটা মাথায় ঢুকলো। ঠিক একই রকম ভাবে, ঠিক একই রকম ভাবে যখন আমার এম লাইন থেকে ডেল্টা লাইনের ডিস্টেন্স অনেক বেশি আছে, এম লাইন থেকে ডেল্টা লাইনের ডিস্টেন্স অনেক বেশি আছে, লাইক দ্যাট মার্কেট নিচ থেকে বেস বিল্ড করে রিভার্সাল দেবে, রাইট, মার্কেট নিচ থেকে বেস বিল্ড করে রিভার্সাল দেবে, কোন 3 মিনিটের স্ট্রাকচার ব্রেক করবে, সেখান থেকে ডেল্টা অবধি আমার স্পেস খালি আছে, রাইট, সেটা আমি একটা ট্রেড পেতে পারবো। তাহলে কি মাথায় ঢুকলো যে 2 নম্বর রুলটা কি হচ্ছে, প্রথম রুলটা কি হলো কাপ্পা টু এম লাইন ডিস্টেন্স, 2 নম্বর রুলটা কি হচ্ছে এম লাইন টু ডেল্টা ডিস্টেন্স, রাইট। দ্বিতীয় রুলটা কি হচ্ছে এম লাইন টু ডেল্টা ডিস্টেন্স। তো अगर যদি আমি দেখি যে ভাই এম লাইন থেকে ডেল্টা ডিস্টেন্স আমার অনেক বেশি, তখন এম লাইনের উপরে যেই ডব্লিউআরসি দিয়েছে আমি বিন্দাস এখান থেকে ট্রেড করব, বাস এই ডব্লিউআরসি রেসপেক্টে বিন্দাস আমি এখান অবধি ট্রেড পেতে পারবো, কাছাকাছি যাবে আমি আর ফার্স্ট লক করব, ব্যাস। যদি তারপর একে ব্রেক করতে হচ্ছে না, তো ভাই এখান থেকে আমার একখানা যদি ফিরে আসে ভাই আমি ট্রেলিং এক্সিট করে নেবো, আর যদি বেরিয়ে যায় তো বেরিয়ে গেল পুরো একদম আরো 4 গুণ বেরিয়ে চলে গেল সে উপরের দিকে। মাথায় ঢুকলো? ঠিক একই রকম ভাবে মার্কেট উপর থেকে কোনো স্ট্রাকচার করে এরকম করে ব্রেক করছে, রাইট, কোনো স্ট্রাকচার করছে, কোনো করে ব্রেক করছে এন্ড সে এম লাইন কে ব্রেক করছে, তো ডেল্টা লাইন অবধি আসবে সে তার। আর যদি এম লাইন এন্ড ডেল্টা লাইনের ডিস্টেন্স খুব কাছাকাছি থাকে, তাহলে বোথ লাইন মাস্ট হ্যাভ টু বি ব্রেক, রাইট। ঠিক অ্যাজ ওয়েল অ্যাজ কাপ্পা লাইন ইন্ট্রাডেতে অতটা বেশি ইম্পর্টেন্ট, কাপ্পা লাইন আর এম লাইনের মাঝখানের যদি কাছাকাছি ডিস্টেন্স থাকে, তাহলে অবশ্যই অবশ্যই এম লাইন ব্রেকে ট্রেড নিতে হবে, কাপ্পা লাইন ব্রেকে কোনো ওর কোনো ইম্পর্টেন্সই নেই তখন। কাপ্পা শুধুমাত্র আমাকে রিভার্সাল ফাইন্ড করার জন্য, আর কিচ্ছু না। বাট ওই রিভার্সালও নয়, লাইক দ্যাট মার্কেট সকাল থেকে 1 ঘন্টা বিশাল বড় ফল করে দিয়েছে, বিশাল বড় ফল করে দিয়েছে এন্ড সেকেন্ড হাফে মার্কেট এখান থেকে রিভার্স করছে, তখন কিন্তু এম লাইন রিভার্স দেবে, তখন কিন্তু কাপ্পা উপরে থাকবে, এম লাইন ওকে ক্রস করে এত নিচে চলে আসবে,
রাইট? তখন কিন্তু এম লাইন ব্রেক করলে ট্রেড করব। তো এম লাইন থেকে কাপ্পা আমার একখানে ডিস্টেন্স হয়ে গেল, কাপ্পা থেকে ডেল্টা আবার একটা ডিস্টেন্স হবে আমার। কে কে বুঝতে পারেনি এতক্ষণ অবধি আমাকে বলুক একবার, আমি মাইক্রোফোন অন করেছি। এতক্ষণ অবধি মোটামুটি ডেল্টা কাপ্পার লজিক গুলো মাথায় ঢুকেছে এখন অবধি অপশানে? আরেকটা জিনিস যেটা অপশন প্রাইস, আরেকটা জিনিস যেটা অপশন প্রাইস যদি ডেল্টা লাইনের তলায় অ্যাজ ওয়েল অ্যাজ এম লাইনের তলায় থাকে, তাহলে ওই অপশনের মধ্যে বিগ সেলাররা কন্টিনিউয়াস প্রেজেন্ট রয়েছে, সেলাররা ওই অপশনের মধ্যে কন্টিনিউয়াস প্রেজেন্ট রয়েছে, রাইট? তো ওই অপশনের মধ্যে ভাই ওই মুহূর্তে তো ভাই সে তার মধ্যে বায়ার আসেনি। দেখো এখান থেকে একটি স্পাইক করেছে, ডেল্টা লাইন থেকে তখনই পুশ ডাউন হয়ে চলে এসেছে নিচের দিকে। যতবার তোমাদের দেখাবো যে দেখো খুব সুন্দর ব্রেকআউট করেছে এখান থেকে, স্ট্রাকচারও করেছিল সুন্দর, দেখো তার কাপ্পা অবধি সুন্দর টার্গেট পুশ করে দিয়েছে। যে জায়গার থেকে তুমি তোমার টার্গেট নেওয়ার কথা বলবে, দেখো এখানে হচ্ছে রিভার্সাল সেটআপ এসেছিল, মার্কেট পিডিএল থেকে যেতে পারেনি, একেবারে এম লাইন অবধি তোমার এম লাইন ডেল্টা লাইন দুটো পাশাপাশি ছিল, সে টার্গেট দিয়েছে, রাইট? তো সেখান থেকে মার্কেট আবার রিভার্সে চলে এসেছে। তো প্রত্যেকটা জায়গাতে ঠিক এইভাবেই প্রাইস অ্যাকশন গুলো কাজ করে। তারা তোমার চার্টের মধ্যে যে তোমাদের র প্রাইস অ্যাকশন শিখিয়েছি, ওর সাথেও দেখবে যখন রিভার্সাল হচ্ছে ঠিক ওই এরিয়াকে দেখবে ওখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট নিচে চলে আসছে, তোমার টার্গেটও ঠিক র প্রাইস অ্যাকশন ওখানেই হিট হয়ে গেছে। তো এই জিনিসটা আমাদের কি করে, অপশনকে এটা আইডেন্টিফাই করতে বাধ্য করে যে কোন কন্ডিশন চলছে কমসে কম অপশনের মধ্যে। হোয়াট ইজ দ্য কন্ডিশন? কলটা ভাই বিগ বায়ার ভর্তি রয়েছে, পুটটার মধ্যে সেলার রয়েছে। আজকের দিনে দেখো, আজকের দিনে যদি পুরো ব্যাপারটাকে দেখো, তাহলে আজকের দিনে বলো তো আজকের দিনে কি কি ঘটনা ঘটিয়েছিল মার্কেট, কি কি কিসের মধ্যে ছিল? যদি আমি নিফটিকেই দেখি, তো নিফটি দেখো পুরো দিন ডেল্টা লাইনের উপরে মুভ করছে, রাইট? তো ওই জন্য অপশনের মধ্যে স্পাইক দেখতে পাচ্ছ প্রত্যেকবারে, যতবার সে এম লাইন, দেখো কতটা রেসপেক্ট বোঝার চেষ্টা করে, একটা ডব্লিউআরসি দিতে পারেনি ডেল্টার তলায়, রাইট? আর আমি যদি নিফটিকে বলি, তো নিফটিকে দেখো যে একবারও তার ডেল্টার তলায় যেতে পারেনি, একবারও তার ডেল্টার তলায় যেতে পারেনি। নিফটিও সুন্দর তাকে রেসপেক্ট করেছে, রাইট? তো নিফটিও যতটা বেটার রেসপেক্ট করেছে, ঠিক একই রকম ভাবে মার্কেট আজকের তার কাপ্পার কোনো কাজ ছিল না, মার্কেট এম লাইনের উপরে ডব্লিউআরসি দিয়েছে, এম লাইনের রেসপেক্টে মার্কেট উপরের দিকে চলেছে, কন্টিনিউ সাইডওয়েজ হয়ে চলেছে, এম লাইনের রেসপেক্টে মার্কেট উপরের দিকে গেছে। তো যদি সেটা 3 মিনিটসেও দেখো, একদম ইজিলি দেখতে পাবে যে মার্কেট এসছে, দুজন কাছাকাছি ছিল, তো কার রেসপেক্টে ট্রেড নেবো আমরা? তো আমরা কিসের রেসপেক্টে? একদম ব্রেকআউট দিয়ে দিয়েছে, এখানে 23,000 ছিল, এখানকার প্রাইস অ্যাকশনও নিতে পারো, এই জায়গায় নিতে পারো, বিন্দাস তোমাকে এখান থেকে ট্রেড দিয়েছে, বিন্দাস এত দূর প্রফিট, এত ভালো প্রফিট দিয়েছে তোমাকে, রাইট? তো এই রেসপেক্ট যখন এখানে দেখতে পাচ্ছ, তখন এটা কটার ক্যান্ডেল? 9:36 ক্যান্ডেল। তো 9:36 ক্যান্ডেল যখন আমি দেখছি, তো 9:36 ক্যান্ডেল যদি এখানে দেখি কল অপশন, তো কল অপশন 9:36 ক্যান্ডেল দেখো, 9:33-36 ক্যান্ডেল দেখতে পাচ্ছ, কত সুন্দর ডব্লিউআরসি দিয়েছে। তো 9:36 মানে তোমার 89 90 থেকে হাই চলে গেছে নানা করে হলো 127। एक्स 2 मिनट, ओके। ओके ওকে, সো যেখানে ছিলাম, যে দেখো যখনই ব্রেকআউট এসছে এখান থেকে, যে এবার সুন্দরভাবে চলে গেছে এটা। তো ঠিক একই রকম ভাবে আবার দেখো ডেল্টার থেকে রেসপেক্ট করেছে মার্কেট, মার্কেট দেখো নিফটিও এখানে ডেল্টার থেকে রেসপেক্ট করেছে, অপশনও এসে ডেল্টার থেকে রেসপেক্ট করেছে, অ্যান্ড যেই এম লাইনের উপর ডব্লিউএসি 93 অপশন 160 চলে গেছে, 160 চলে গেছে, রাইট? তো দেখো বারবার সে তার ওই রেসপেক্ট, মার্কেট সাইডওয়েজ টু বুলিশ ছিল, তো এরকম ভাবে সাইডওয়েজ টু বুলিশ কাজ করেছে। তো যতবার এম লাইনের উপরে রেসপেক্ট করেছে মার্কেট, সুন্দরভাবে তোমাকে প্রফিট দিয়েছে। এম লাইনকে ডব্লিউএলসি দিয়ে ব্রেক করেছে, দেখো মার্কেট নিচের দিকে গিয়ে কাপ্পা অবধি এসছে। কিন্তু এই যে বললাম, যখন ডিস্টেন্স এত কাছাকাছি হবে, তখন বুঝতে যাবে যে মার্কেটে স্পেস খালি নেই, জায়গা খালি নেই মার্কেটে। জায়গা তখনই খালি হবে তখন মার্কেট পুরো এরিয়াকে ব্রেকআউট করবে, তখন মার্কেটের কাছে জায়গা খালি হবে। দেখো ডব্লিউআরসি দিয়ে ব্রেকআউট করেছে, রেসপেক্টে সুন্দর ট্রেড দিয়েছে এম লাইনের উপরে, রাইট?
তো প্রত্যেকটা জায়গাতে তোমাকে অপশানকে আইডেন্টিফাই করার জন্য আর আমি ট্রেড করব কোথায় তা আইডেন্টিফাই করার জন্য তোমাকে এম লাইন ইউজ করতেই হবে আর ডেল্টাকে ইউজ করতে হবে, নাহলে তুমি বুঝতে পারবে না ভাই ওই অপশানের মধ্যে আসলি প্রাইস হবেটা কি, কখন ঘটবে সেটা, কোন জায়গায় ঘটবে সেটা, রাইট। এবারে কি হচ্ছে যে এবার এখান থেকে আমরা বুঝে গেলাম যে কোনটা থিটা ডিকে হচ্ছে আর কোনটা আমার ডেল্টা এক্সপেনশন ফেজ হচ্ছে। যখন অপশন আমার এম লাইন আর ডেল্টা লাইনের তলায় নিচে থাকছে তখন এই অপশনের মধ্যে কি থাকছে যে সেলাররা পুরো ভরে ভরে থাকছে, রাইট। আর যখন এম লাইন আর ডেল্টা লাইনের উপরে থাকছে তাহলে ওই অপশনের মধ্যে বিগ বায়াররা প্রেজেন্স থাকছে, রাইট। এটুকু জিনিস আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোনো অপশনকে এখন দেখি। এই কনফিউশন আমার মধ্যে আর থাকবে না যে আমি ওই অপশনটাকে কেন বাই করছি বা আমার বাই করার কেন দরকার, কারণ তার মধ্যে ইজিলি আমি জানি যে ওর মধ্যে বায়ার আছে তাই আমি বাই করব, রাইট। আমি জানি ওর মধ্যে এখন যে এক্সপ্যানশন হচ্ছে মানে আমি দেখলাম যে ডেল্টা লাইন ফিক্স লাইন থাকে, ডেল্টা লাইন কখনো চেঞ্জ হয় না, রাইট। ডেল্টা লাইন একেবারে ফিক্স লাইন, ইন্ট্রাডের ফিক্স লাইন ডেল্টা লাইন, রাইট। তো এই যে জিনিসটা যেটা এই জিনিসগুলো শুধুমাত্র আমাদের কিটের মধ্যেই অ্যাভেলেবেল রয়েছে আর কোথাও সেটা পাবে না এই জিনিসগুলো খুঁজে। তো এই কোশ্চেন করো সুজয় অ্যান্ড অভিষেক। সুজয় বলো। হ্যালো, হ্যাঁ বলো। শোনা বলছি এইমাত্র আপনি বললেন যে প্রাইস যদি এম লাইনের কাছাকাছি থাকে হ্যাঁ তাহলে আমরা ট্রেড করব, তাই হ্যাঁ তো? হ্যাঁ তাই প্রাইস মানে বলতে চাইছেন যে ক্যান্ডেলস যদি থাকে, তাই তো? হ্যাঁ ক্যান্ডেল মানে মানেই যে তো প্রাইস থাকবে। আচ্ছা আচ্ছা, ওটাই আর কি একটু ক্লিয়ার করে নিলাম। আর আরেকটা অপশন হচ্ছে গিয়ে চার্ট রিলেটেড। আমি আমার চার্টে এই এম লাইনটা স্যার খুঁজে পাচ্ছি না, একটু দেখিয়ে দেবেন? এই যে এম লাইনটা হচ্ছে SML1। ও আচ্ছা, ওটা তাই তো? হ্যাঁ এটা হচ্ছে এম লাইন। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে স্যার, আপনাকে দেখি কি আপনার চার্টটা একদম একটু ক্লিয়ার থাকে, যেগুলো দরকার সেগুলোই থাকে। আমার চার্টটা যেটা আছে সেটা একটু ভরে থাকে, সবকটাতে ক্লিক করা থাকে। এবার কোনটা কোন ট্রেডের জন্য কোনটা দরকার সেটা কি একটু বলে দেওয়া যাবে? মানে যেটা হচ্ছে গিয়ে এবার আপনার কি মানে ট্রেডিং ভিউ প্রিমিয়াম আছে? না, প্রিমিয়াম নেই স্যার, তো এটা আপনারটা তো প্রিমিয়াম আপনি বলে আমার আমার এরকম সমস্ত স্ট্র্যাটেজি সেভ করা রয়েছে। প্রিমিয়াম দেখার জন্য আলাদা রয়েছে, নেকেড চার্ট দেখার জন্য ক্লিক করে দিলে চলে আসে নেকেড চার্ট। আমার ইন্ডিকেটর আমার কি বলে এই যে অপশন দেখার জন্য, এই যে অপশন দেখার জন্য আমার একটা টিপে দিলেই শুধু ও, অপশন চলে আসবে। তো এগুলো আচ্ছা প্রিমিয়ামে ফেসিলিটি গুলো অ্যাভেলেবেল থাকে। এই লেআউটস গুলো অ্যাভেলেবেল রয়েছে, ক্লাস করানোর লেআউট একটা, কম্পোনেন্টের লেআউট, এগুলো আলাদা আলাদা ভাবে সমস্ত এগুলো প্রিমিয়াম ফেসিলিটি এগুলো। আচ্ছা। আর হচ্ছে গিয়ে স্যার, আমাদের যে যে ক্লাসগুলো যেখানে তবে হ্যাঁ শেয়ার করা ছিল, হ্যাঁ বলো। শেয়ার যেখানে করা ছিল না আমাদের যে ক্লাসগুলো ড্রাইভের মধ্যে, হ্যাঁ ওখানে একটা ফোল্ডার ছিল চার্ট সেটআপ বলে, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ ওটা না দেখছি না, ওটা কি আপনি ওটা সরিয়ে ওটা নিয়েছেন? নেই এখন আর, ওটা নেই এখন আর, কারণ কিটটা আসার পরে ওটা আর লাগবে না আমাদের। তো কিটের উপরে নিউ সেটআপ কাল পরশুর মধ্যে রেডি হয়ে গেছে, জাস্ট এডিট হচ্ছে, ওটা আপডেট হয়ে যাবে। আচ্ছা। আর ওকে। স্যার এইমাত্র আপনাকে হাই করার পর না একটা স্ক্যানারে একটা লিংক এসছে। আমি হ্যাঁ সেইমাত্র লিংকে ক্লিক করেও দেখলাম যে নিয়ে চলে যাচ্ছে আর কি, যে পরপর হচ্ছে গিয়ে স্টকগুলোর আপডেটে দেখাচ্ছে, হ্যাঁ ঠিক আছে? তো হ্যাঁ। এবার ওই কালকে যখন ট্রেডিং আওয়ার্সে আমি যখন ওই লিংকে আবার ক্লিক করবো 11টার পরে, তখন কি সেই আপডেটটা আবার চেঞ্জ হয়ে যাবে? কেন না, ওটা কালকের জন্য আপডেট না, ওটা ওটা আজকের হয়ে গেছে। তো যদি তুমি লিংকে আচ্ছা আচ্ছা, যাও, তো প্রত্যেক এখান দিনেরটা আপনি কি থেকে লিংক? তো এখান থেকে যদি মোমেন্টাম স্ক্যানারে যাও, যে দেখো এখান থেকে যেটা মোমেন্টাম স্ক্যানার অন করেছি আমি, ওকে, গ্রোয়িং বুল মোমেন্টাম স্ক্যানার। তো এটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল 9টা 15 থেকে, ঠিক হ্যাঁ, আছে। এইটাই আমি খুঁজে হ্যাঁ পাচ্ছি না, যাবোটা কি করে একটু দেখিয়ে দেবেন স্যার? এই যাবোটা জায়গাটায় কি আমি করে খুঁজে মানে? পাচ্ছিলাম না। মানে আমি আজকে যে ক্লিক যেখানে করলাম, করে যেখানে চলে গেলাম আর কি, আজকের ঠিক আছে? ক্লিক করে তুমি যাওনি, তোমাকে কালকের সকালে তুমি ওপেন করবে, নটা হুম হুম, 15-20 পরে রান স্ক্যান করবে, আচ্ছা আচ্ছা, দিলে তোমার কাছে ঠিক আছে স্টকস আসবে, ঠিক ঠিক আছে আছে। ঠিক আছে তো এটা ঠিক আছে। শুধুমাত্র আমার কখন লাগছে, 9টা 18-20-তে আমি ইউজ করব, দিয়ে করে আমার আমার যে সমস্ত স্টকগুলো লাগবে তাদেরকে ইউজ করে আমি ট্রেড করব। এটা এক নাম্বার। 2 নাম্বার কি, তোমাকে আরেকটা স্ক্যানার দেওয়া হয়েছে, সেটা কি সুইং ট্রেডিং আর আরইসিবি স্ক্যানার, রাইট। হুম তো এটা কি হুম হুম, মোমেন্টাম চলে এলো আবার, আচ্ছা এটা। তো সুইং ট্রেডিং অ্যান্ড আরইসিবি স্ক্যানার, তো এটাই কি, এটার কাজটা কি, যে সুইং এর জন্য আমরা প্রতি ঘন্টায় সার্চ করব, সার্চ করে দেখব যে কি কি স্টকস এসছে। ইয়েস, আমার কমফোর্টেবিলিটির মধ্যে এলে আমরা দেখব যে আমাদের সেটআপ যেটা আমি শিখিয়েছি, সেটআপ যেটা শিখিয়েছি, রাইট। কি হয় হুম হুম, জিনিসটা, যে ধরো আমি পরিষ্কার কথা বলি যে চার্ট লিঙ্ক কিভাবে কাজ করে আর তাদের সাথে আমি কিভাবে ইউজ করব।
কোথায় গেল রে, ওই যে, আচ্ছা পেয়েছি। তো এবার কিভাবে হয় যে আমি একটা স্টক এখানে ধরো আমার এরিয়াটাকে ব্রেক করবে, সেখান থেকে সামথিং আমার একটা কন্ডিশন লাগানো আছে, রাইট? তো সেই কন্ডিশনটাকে ফুলফিল করতে হবে ওকে। তো কন্ডিশনে আমাদের এন্ট্রি টাইম ফ্রেম কখন, যে মিনিমাম 1 আওয়ার এন্ট্রি টাইম ফ্রেম রয়েছে, রাইট? তো সেই কন্ডিশনে ও যখন একবার হিট করে, তোমারা স্টক বহু স্টক দেখেছো যে আজকের একবার হিট করলো, দিয়ে আবার সে সেখান থেকে ফিরে চলে এলো, দিয়ে 3 দিন পরে হয়তো সে ব্রেকআউট দেবে। তো এই জন্য দেখতে পাবে যে ধরো তুমি আদিত্য বিড়লাকে 3 দিন আগেও কিন্তু দেখিয়েছিল, আমি দেখেছি, রাইট? তো এবার সিলেক্ট রাখতে হবে তোমাকে, যে ধরো আমি আমার ভাই এই স্টকটা আমার এই পৌঁছে গেছে, আমি আমার এই জোন এই এরিয়া, তার জন্য আমাকে কখনো কিছু করতে হলো নাকি, সব স্টক গিয়ে করে খুঁজতে হলো না। বাট ধরো এমন কোন স্টক ব্রেকআউট দিয়ে ভেঙে যাচ্ছে বলে তুমি বাই করে নিচ্ছ, এসব করতে যেও না কিন্তু, বুঝতে পারলে? ঠিক আছে, সুইং এর জন্য যে আমি 10:30টায় স্ক্যান করেছি, আমি দেখলাম কি আমার 500খানা, আচ্ছা এইগুলো রয়েছে, এই স্টকগুলো এসছে, 10-12টা স্টক এসছে, আমি 10-12টা সিলেক্ট করলাম, তাদের মধ্যে আচ্ছা এই তো একটা ভালো জায়গায় রয়েছে, প্রিভিয়াস মান্থ লোয়ের থেকে ট্র্যাপ করবে, আচ্ছা প্রিভিয়াস মান্থ হাইকে ব্রেক করবে, তখন আমি ট্রেড করছি, সেই জায়গাটা আমি করছি, রাইট? তারপরে ওটা ফলো করছি। অ্যান্ড নেক্সট কিটা করছি কি, যে না আমি গিয়ে 2 দিন পরে বা ব্রেকআউট দেবে যখন রেডি থাকলাম তারপরে ট্রেড করবো, তার জন্য আমাকে কি ম্যানুয়াল সিলেকশন করতে হলো না, আমি এখান থেকে স্টকের নামটা পেয়ে গেলাম, সেখান থেকে আমি সিলেক্ট করতে পারলাম, রাইট? ঠিক আছে স্যার। ওকে, আর সেটা আমরা প্রতি 2 ঘন্টায় করতে পারি স্ক্যান দিয়ে, আমাদের স্টক সিলেক্ট করে রাখতে পারি, যে রুলস ফলো করে বা ট্রেড নিয়ে নিলাম সেখান থেকে। ঠিক আছে, আমি কালকে দেখি স্যার, কোনো অসুবিধা হলে পরের দিন ক্লাসে আপনাকে জানাবো, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, ওকে। নেক্সট অভিষেক বলো। আচ্ছা স্যার, এই যে এম লাইন, কাপ্পা লাইন আর যে ডেল্টা লাইন, এটা কি আমাদের স্টকের ক্ষেত্রেও কি মানে কাজ হবে? অবশ্যই, সব জায়গাতে, স্টক টু ক্রিপ্টো সমস্ত জায়গাতে, সব জায়গাতে কাজ হবে? সব জায়গাতে, সব জায়গাতে। স্টকে একটা দেখাবেন স্যার, তুমি কাজটা কি আমাদের মানে কিভাবে আর কি একটা ট্রেড নিব আর কি। আরে ওকে, সো যে কোনো একটা জায়গায় দেখাই, রাইট? তো কি করলো এখান থেকে দেখো, যে সকালবেলা মার্কেট কি হয়েছে, কালকের দিনের মার্কেটটাকে বোঝার চেষ্টা করো, কালকের দিনের মার্কেট কি ছিল, কোথায় ক্লোজিং ছিল, তার ডেল্টা এখানে প্রেজেন্ট। তো মার্কেট কি করলো আজকের দিনে, হঠাৎ করে ডব্লিউআরসি করে দিয়েছে, বিশাল বড় ডব্লিউআরসি করে দিয়েছে, কত বড় সাইজ দেখতে পাচ্ছ, রাইট? প্রথম 3 মিনিটের ডব্লিউআরসি সাইজ দেখো কত বড় সাইজে, 50 পয়েন্টের ক্যান্ডেল করে দিয়েছে, রাইট? তো এখান থেকে কি জিনিসটা হলো, যে মার্কেট কি করলো এখান থেকে, যে প্রথম তোমাকে যদি এখান থেকে তুমি একটি ট্রেড নাও, যে ভাই এত বড় রিস্কে তো আমি ট্রেড নেবো না, আমি এই রিস্কটাকে নিতে পারি যখন আমি কাপ্পার রেসপেক্টে, কারণ মার্কেট পিডি তুমি এম লাইন ফেম লাইন কাউকে পাবে না, ব্রেকআউট যখন করে দিয়েছে পিডিএইচ এর উপরে, তোমাকে কাপ্পার রেসপেক্টে ট্রেড করতে হবে, রাইট? তো তুমি এখান থেকে ট্রেড নিতে পারলে, তোমাকে 1:1 দেওয়ার পরে তোমাকে এখান থেকে কি করছে, ইজিলি তোমাকে এখান থেকে কিন্তু এক্সিট করিয়ে দিচ্ছে মার্কেট, তোমার ট্রেল এসএল হিট করে দিচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ, ট্রেলিং এসএল হিট করছে তোমাকে, ওকে? তো যখন তোমার ট্রেলিং এসএল হিট করে দিল 1:1 বুক করার পরে, তোমার ট্রেলিং এসএল হিট করে দিল, তো মার্কেট কি করলো এখান থেকে ইজিলি দেখতে পাচ্ছ, ট্র্যাপ করলো একদম, যে ক্যান্ডেলটা লোকে ব্রেক করেছিল তার তলা থেকে ট্র্যাপ করলো, রাইট? রাইট করেছে। তো কাকে ব্রেক করেছে, এম লাইনকে ব্রেক করেছে, এম লাইনকে ব্রেক করেছে। কোথা থেকে রিভার্সালটা তৈরি হয়েছে, যদি এখান থেকে এত বড় ক্যান্ডেল না হয়ে এম লাইনকেই ছোট ক্যান্ডেল মারতো না, তো এখান থেকে একটা টার্গেট পেতে এতটা, সেটাও দেখাবো, কোথাও না কোথাও ঘটেছে সেটাও দেখাবো, রাইট? তো এম লাইনকে ব্রেক করলো, তো এম লাইনকে ব্রেক করার পরে ভাই তোমার হয়ে গেল, ডেল্টা ব্রেক করার পর তো পিডিএল অবধি তোমার একটা বিন্দাস টার্গেট পেয়ে গেলে, তুমি তারও নিচ অবধি নিয়ে এলো। তো আজকের ট্রেডটা তো যেটা দিয়েছিলাম এসআরএফ এর, যেটা কি ছিল আজকেই তো ছিল, আচ্ছা একবার দেখে নিই মোমেন্টামে। না স্যার, আমি বলতে চাইছিলাম কি আর কি, ধরুন স্যার আমি মানে কিটটা তো আছেই, মানে পিডিএইচ পিডিএল এর আর কি, মানে মাঝখানে যদি ট্রেড করি আমি মানে স্টকে, তার জন্য কি স্ট্রাকচার তো করতে হবে, তাই তো?
হ্যাঁ, তো পিডিএইচ পিডিএল এর মাঝখানেও যদি তুমি দেখো, পিডিএইচ পিডিএল এর মাঝখানে একটা কোশ্চেন কি থাকে, যে মার্কেটের কাছে জায়গা খালি থাকতে হবে। তোমার হ্যাঁ যখন এখান থেকে লোয়ার আই স্ট্রাকচার ব্রেক করে, এই জায়গা থেকে লোয়ার আই স্ট্রাকচার কোথা থেকে ব্রেক করেছে, এইখান থেকে ব্রেক করেছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার ব্রেক করেছে হ্যাঁ লোয়ার আই স্ট্রাকচার, সরি হায়ার লো স্ট্রাকচার ব্রেক করেছে, লোয়ার আই বলছি, হায়ার লো স্ট্রাকচার ব্রেক করেছে উইথ আ গুড ডব্লিউআরসি ইনক্লুডিং এম লাইন ব্রেক। তো তুমি পেয়েছো কিনা টার্গেট, তোমার জায়গা খালি ছিল হ্যাঁ কিনা, মার্কেটের পুরো জায়গাটা খালি ছিল, পুরো ট্রেডটা দিয়েছে হ্যাঁ কিনা? মার্কেট হ্যাঁ কার উপরে ব্রেক করেছে? ডেল্টা লাইনের উপরে গেছে ভাই। না দেখো স্যার, আমি স্যার বলতে চাইছিলাম দেখুন স্যার, এই সামনে স্যার কাপ প্ল্যান, এবার সেখানে কি আমি কি ট্রেডটা নেবো, মানে ডেল্টা যখন ক্রস করে সামনে ডেল্টা তারপরে কাপ তোমার কাছে জায়গা খালি আছে তখন তুমি ট্রেড করবে না, তোমাকে তুমি র প্রাইস অ্যাকশন থেকে চলে আসছো কেন? আমি আচ্ছা আচ্ছা প্রথম কথা কি বললাম, আমি র প্রাইস অ্যাকশন থেকে ছড়ে আসছি কিসের জন্য? আচ্ছা আচ্ছা স্যার, আমি সেটাই স্যার আমার ডাউট কাছে ছিল। জায়গা খালি আছে হ্যাঁ কি না মার্কেটে ট্রেড দেওয়ার। ভাই এত উঁচু থেকে নিচে পড়েছে, কেউ নেই দৌড়ে যাওয়ার উঁচু অবধি। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তো জায়গা খালি আছে বলেই তো এর লাইন টু লাইনের গ্যাপ বেড়েছে, আচ্ছা 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 স্যার না হলে এদের গ্যাপ বাড়তো না কখনোই। দেখো ওই লাইন অবধি গেছে, পিডিএইচ ছিল, তার কাছাকাছি কাপ্পা পৌঁছেছে, সেই লাইন অবধি ব্রেক করেছে। তো তারপরে তুমি লোয়ার আই স্ট্রাকচার মেনটেন করে এত বড় ট্রেড তুমি নিয়ে আসতে পারলে। তো যে কোনো জায়গায় যদি আমি আরো দেখাই যে আজকের যে আরইসিবি সেটআপ কি কি এসেছিল, এবারে দেখো, এবারে কি এগুলো কি যে এগুলো এক্সট্রা অর্ডিনারি ভার্সন গুলো, যেগুলো তোমরা ধীরে 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 কানেক্ট করতে পারবে, রাইট? কেউ একজন পোস্ট করেছিল দ্য পারসিস্টেন্ট সিস্টেম গুড ব্রেকআউট ট্রেড, রাইট? বাট পারসিস্টেন্ট সিস্টেম স্টার্টেড ফ্রম হেয়ার, নট হেয়ার, অনেক লেট। আমি বলে ট্রেডই নিতাম না। আচ্ছা স্যার আচ্ছা, কিন্তু স্যার আমি বলতে চাইছি মানে এটা তো স্যার জোনের মধ্যে আছে স্যার, এই যে 50 মিনিট জোনের মধ্যে আছে, জোনের মধ্যে আছে, বাট লোয়ার আই ব্রেকআউট তো এখানেও হয়ে গেছে না। আমি তোমাদের তিনটে জিনিস বলেছিলাম যে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এন্ড লেভেল হ্যাঁ 4। হ্যাঁ স্যার তো লেভেল 4 এটা কিসের মধ্যে? 5 মিনিটের স্ট্রাকচার ব্রেক করে চলে গেছে, 5 মিনিটের সুন্দর স্ট্রাকচার ব্রেক করেছে। তো লেভেল 2 এর মধ্যে চলে আসছে, লেভেল 2 স্ট্রাকচার ব্রেকের মধ্যে চলে আসছে। মার্কেটের কাছে এই অবধি স্পেস খালি ছিল হ্যাঁ কিনা? ছিল। হ্যাঁ তাহলে আচ্ছা আচ্ছা স্যার, এটাও ফলো করতে হবে তাই তো? অবশ্যই তোমার কাছে জায়গা যেখানে খালি আছে তুমি সেখান থেকে অবশ্যই ট্রেড করতে পারো। এন্ড লজিক্যালি দেখো মার্কেট রেসপেক্ট সকাল থেকে করছে, সকাল থেকে করছে, সকাল থেকে করছে। তোমার এসএলটাও তুমি দেখো, তোমার এসএল যখন দেয় তুমি এসএলটাও দেখো, তখন তোমার আচ্ছা স্যার, এই যে স্যার এসএলটাও দেখো। তোমার এখান থেকে যে স্টপ লসটা দিয়েছিল রিভার্সাল, যে ও রিভার্সালটা দেবে, যে বললাম সবসময় জায়গার থেকে একজন আসবে তোমার কাপ্পা এসে করে কাজ করবে, রাইট? তো দেখো 9 টাকার এসএল দিয়েছে, 6,500 টাকা স্টক। তো ট্রেড এখানে নাও, বিলিভ করো একে, যে 9 টাকার এসএল দিয়েছে বলে বিলিভ করছি না, রাইট? তো এখান থেকে বিন্দাস দেখতে পারো। আরো কত জায়গা দেখাতে চাই, যে দেখো আজকের সকালবেলা এ যখন ব্রেকআউট করেছিল, ঠিক আছে, এ যখন ব্রেকআউট করেছিল, যে ডব্লিউআরসি অ্যাবাভ পিডিএইচ, রাইট? 5 মিনিটে ডব্লিউআরসি দিয়েছে, আমি যদি বলি 3 মিনিটে ডব্লিউআরসি দিয়েছে। তো এখান থেকে আমি কি, আমার কাছে কি কোনো লাইন ছিল? এক তো ডেল্টার উপরে ওপেন হয়েছে, রাইট? তো আমি যদি পারতাম ভাই না আমার কিচ্ছু দরকার নেই, সুন্দর এখান থেকে স্ট্রাকচার ব্রেক হয়েছে, ইয়েস অর নো? হয়েছে ইয়েস অর নো? এখান থেকে স্ট্রাকচার ব্রেক করেছে, তো কাপ্পার রেসপেক্টে সে চলছে, আমাকে শুধু কাপ্পার রেসপেক্টে ট্রেড নিতে হবে এই জায়গার এসএল এর সাথে। তো দেখো কাপ্পাকে যতক্ষণ না কাপ্পার তলায় নিচে আসছে তারাও ট্রেড। আচ্ছা আচ্ছা স্যার তো কালকের একজন কেউ ট্রেড করেছিল যেটা কাপ্পার এম লাইন একসাথে ব্রেক করেছিল, কত ভালো ট্রেড দিয়েছিল একজন, কি কোনো তো একটা ট্রেড ছিল, রাইট? স্যার আজকে যে স্যার টিভিএস মোটরটা দেখুন স্যার একটু। না অন্যটা পরে দেখবো, কয়েকটা জিনিস যেটা দেখানোর কথা, তো যেটা লজিকটা দেখাতে বলেছে আমাকে, এখনো যেটা পড়ানোর জায়গা সেটা এখনো কমপ্লিট হয়নি আমার। আচ্ছা আচ্ছা স্যার ওকে, তো ব্যাপারটা বুঝতে পারলে যদি আরো কয়েকটা স্টকে আমি দেখিয়ে দিই তাহলে আরো একটুখানি মাথাটা খুলে যাবে। দেখো তো পুনেওয়ালা ফিনকপ কত ভালো ট্রেড দিয়েছে, আন্ডারস্টুড, বাট কত ভালো ট্রেড কেন দিয়েছে? ও কেন দিয়েছে? প্রথম ব্রেকডাউনটা কোথার থেকে করে ও? এত সারা দিন ধরে হচ্ছে কিন্তু প্রিভিয়াস মান্থ লো, এখান থেকে গিয়ে পিডিএইচ এর উপরে ডব্লিউআরসি দিয়ে ও একবারও তার কাপ্পাকে ব্রেকডাউন করেনি। কিন্তু যখনই তার কাপ্পার তলায় ডব্লিউআরসি দিয়েছে, দেখো 1.5 টাকার এসএল এ 7 টাকা ফল ডাউন করেছে। হ্যাঁ স্যার তো পাওয়ারটা বুঝতে পারছো প্রাইস অ্যাকশনের কোথায় কোথায় থাকছে। লাইন টু লাইন ডিস্টেন্স তখনই বাড়ে যখন মার্কেটের মধ্যে স্পেস ক্রিয়েট হয়, জায়গা ক্রিয়েট হয়। তো এখানে ওই জন্য অপশন আমাদের হেল্প করে শুধু জাস্ট একটার পর একটা অ্যাকশন নিতে। আর ঠিক এই ঘটনাটাই অপশনের মধ্যে এগেইনস্ট রিপিটেশন হয়, কলের মধ্যে একটা জিনিস ঘটে, পুটের মধ্যে একটা জিনিস ঘটে। কিন্তু কন্ডিশন কি হয়ে যায় যে কখনো কখনো কল ব্রেক করছে তো পুট ব্রেক করছে না, তো এর মানে এটা নয় কলও ব্রেক বাই করে নেবো পুটও বাই করে নেবো,
এর মানে কখনো এটাই নয়, রাইট? এর মানে হচ্ছে এটাই যে মেবি কলের মধ্যে তো হয়তো ব্রেক করেছে বা সেলার চলে এসেছে, বা পুটের মধ্যে বায়ার আসেনি, পুটের মধ্যে লজিক্যালি বায়ার আসেনি, মেবি মার্কেট ওখানে স্টাক করে দিতে পারে আমাকে। তো এই জায়গাটা দেখে আমি আইডেন্টিফাই করতে পারবো যে না, এখান থেকে মার্কেট ঘুরিয়ে দিতে পারে উপরের দিকে, যে আমাকে পুট বাই করা চলবে না এই মুভমেন্টে, কমসে কম এম লাইনের উপরে তো আসুক, তারপরে তো আমি কমসে কম ভাববো, একটা ভাবার বিষয়। আচ্ছা আচ্ছা স্যার, আগে যদি পেসিস্টেন্ট দেখান একটু হ্যাঁ আসুন, পেসিস্টেন্ট এই আগের উপরে দেখান একটু আসুন এই জায়গাটা। হ্যাঁ এটা এই যে জায়গাটা স্যার ট্রেড দিল, হ্যাঁ তার আগে দেখুন স্যার ওই একটা ডাব্লিউআরসি আছে। হ্যাঁ, এটা ডব্লিউআরসি নয়, না না স্যার, এটা না স্যার, এটা 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 এটার 5 কথা মিনিট। বলছো, হ্যাঁ 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 স্যার, এটার কথা বলছো তাই তো, এটার কথা হ্যাঁ। বলছো তাই তো। তো অবশ্যই অবশ্যই এটা যদি তুমি নাও, অবশ্যই তোমার ট্রেড একটা হবে, তো নাও না তুমি এখান থেকে। তো তোমাদের আমি কি বলেছি যে যখন আরইসিবি সেটআপ শেখাই তখন আমি ব্রেকআউট ফেলিয়ারের কথা বলেছি, হ্যাঁ কি না? হ্যাঁ তো ব্রেকআউট ফেলিয়ার কিভাবে হয়? হ্যাঁ, ব্রেকআউট ফেলিয়ার কথা ভুলে গেলে কি করে? যখন তোমার ব্রেকআউট ফেল করছে, কে ব্রেকআউট ফেল করলো, কে সেলারকে অ্যাক্টিভ করেছিল, তোমার কাছে জায়গাও খালি আছে, তো যখনই সেই সেলারের হাই কাট করা হয়েছে, দেখো ওখান থেকেই তোমার ট্রেডটি অ্যাক্টিভ হয়েছে, এখান অবধি নিয়ে গেছে মার্কেট, তারপরে একবারও সেই সেলারের তলায় আসে, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে ব্রেকআউট ফেলিওর সেটআপ, যে কোনো রেঞ্জের। তাহলে হিরো যে প্রায় আবার পরের বার আবার ট্রেড দিয়ে দিয়েছে আবার। তবে সবসময় কি এটা কি পাওয়ারফুল হবে? পাওয়ারফুল তখনই হবে যখনই তোমার কাছে স্পেস থাকবে, নিচ থেকে এই দিকটায় স্পেস আছে। ইন্ট্রাডের মধ্যে আমরা যদি প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে ট্রেড হয়, কিভাবে করি? যে প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে মার্কেট রয়েছে, কি হয়, প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে ডে হাই ব্রেক করলো, ব্রেকআউট ফেল হলো, তো যখন ব্রেকআউট যে করেছিল তার লো যখন ব্রেক হবে, তো ওখান থেকে রেঞ্জের লো অবধি খেলবো। তো এটা রেঞ্জ ট্রেডিং কি শিখিয়েছি তোমাদের, যেটা আমি এতে শিখিয়েছি উইকলি টাইম ফ্রেমে, যেটা শিখেছি রেঞ্জের লো থেকে উপর, উপর থেকে লো, লো থেকে উপর, উপর থেকে লো, তো এ যদি ফেলিওর হয় আবার লো রিচ অবধি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, আর বলছিলাম স্যার, বলো। আর ধরুন স্যার কাপ্পা স্যার ব্রেক করলো, আরেকটা ঠিক আছে, জিনিস দেখো, যে তুমি ট্রেড কেন নেবে না, তোমাকে যদি এসএল হিট করে তুমি ইজিলি এম লাইনের উপরে ডব্লিউআরসি পাচ্ছ সঙ্গে সঙ্গে, রাইট? তো সঙ্গে সঙ্গে তোমাকে এম লাইনের উপরে ডব্লিউআরসি দিচ্ছে, আর ইজিলি তোমাকে দেখো মার্কেট নিয়ে গেল উপরের দিকে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ বলো, আর নেক্সট কিছু কোশ্চেন? স্যার বলছিলাম যে ধরুন স্যার কাপ্পা লাইন ব্রেক করছে, কাপ্পা লাইন ব্রেক করার সাথে সাথে আর কি সামনাসামনি এম লাইন। কাপ্পা লাইন ব্রেক করছে সঙ্গে সঙ্গে কখনো এম লাইন আসবে না, যদি বলি হ্যাঁ, কাপ্পা লাইন ব্রেক করছে, ধরো রিভার্সাল কোথায় দেখানো যায়, একটা রিভার্সাল হচ্ছে স্টকের মধ্যে। না না স্যার, বলতে যাচ্ছিলাম কি স্যার, না না স্যার, আমি বলতে যাচ্ছিলাম আর কি কাপ্পা লাইনটা ব্রেক করার পর ধরুন স্যার সামনে স্যার পিডিএইচ বা পিডিএল, তার জন্য কি আমি ওয়েট করে যাবো, অত মানে স্পেস নেই? অটোমেটিক্যালি ওইখানে কি হয়, অবশ্যই অবশ্যই তোমার প্রিভিয়াস ডে হাই বা লো ব্রেকের জন্য ওয়েট করবে, অবশ্যই অবশ্যই, ঠিক আছে? কারণ ওখানে কোনো ট্রেন, হ্যাঁ হ্যাঁ, তো একদম প্রিভিয়াস ডে হাই কাছাকাছি। বা লো কে ব্রেকের জন্য ওয়েট করবে, বাট একটা জিনিস কি হয়, ধীরে ধীরে প্র্যাকটিস করবে, দেখবে, দেখতে দেখতে দেখবে ও ট্রেড ঠিক তোমাকে ওখান থেকে ব্রেকআউটের আগেও তোমাকে ট্রেড এক্সিকিউট করে দিয়ে দেবে। এই আলট্রাটেক কালকে জিনিসটাও যেটা ঘটেছিল, বাট সবসময় নিজের রেফারেন্স পয়েন্ট ব্রেকের জন্য ওয়েট করবে। দেখো, তো আলট্রাটেকের কালকের এই ট্রেডটা আমার যেটা আরসিবি সেটআপ ছিল, তো এই কারণেই এটা সেটআপ ছিল। তো দেখতে পাচ্ছ পিডিএল ব্রেকের আগে ডব্লিউআরসি দিয়ে এম লাইন ব্রেক করেছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এবার এটা দেখতে পেলে, তো এখান থেকে কতটা বেটার ট্রেড চলে গেছিল ওই সেটআপই। আমি এখান থেকে রিস্ক নয়, তবুও আমি ওয়েট করেছি, আমি 5 মিনিটেই ট্রেড নিয়েছি, এই ব্রেকআউটের পরে ট্রেড নিয়েছি আমি এখান থেকে, রাইট? তো এখানে ডব্লিউআরসি ছিল, এটার পরে আমি ট্রেড নিয়েছি। এখান থেকে তুমি বলবে আবার স্যার আমার এখানে এম লাইন চলে এসেছে, স্যার আমার এম লাইন ব্রেক করেনি। আর এম লাইন ব্রেক করেনি, কিন্তু পিডিএল থেকে এটা ট্র্যাপ করে দিয়েছে সবাইকে, ওকে? কিন্তু তুমি 3 মিনিটসে সুন্দরভাবে উপরের দিকে ব্রেকআউট করে চলে এসছো, রাইট? সুন্দরভাবে উপরে উঠে চলে গেছো তুমি। হ্যাঁ হ্যাঁ স্যার। এটা তো কালই দিয়ে দিয়েছে, কালই তো এত দূর অবধি ছিল 256 পয়েন্ট, কালকেরই আমাদের ওই কোথাও একবারের জন্য স্ট্রাকচার ব্রেক করেনি, সে একবারের জন্য স্ট্রাকচার বানায়নি, ব্রেকও করেনি, সে এতটাই ভেঙেছে।
তো আরইসিবি তে যখন এরকম এরকম এরিয়াগুলোকে খুঁজে বের করতে পারবে, আরইসিবির পাওয়ারটা কোথায়? কোন আওয়ারলি স্ট্রাকচারের লো থেকে ব্রেকআউট আসছে, এটা আওয়ারলি স্ট্রাকচারের লো থেকে ব্রেকআউট এসেছিল, তাই এতটা পাওয়ারফুল। স্যার আরেকটা কথা বলছি, ধরুন স্যার একটা স্ট্রাকচার করেছে, ঠিক আছে, হ্যাঁ স্ট্রাকচারটা ব্রেকআউট, স্ট্রাকচারটা ব্রেকআউট করার পরে সঙ্গে সঙ্গে কাপ্পালেন আছে, এবার সেখানে কি ট্রেড নেবো নাকি তার জন্য ওয়েট করে কাপ্পালেনের তুমি জন্য আমাকে wait করবো? এক্সাম্পল বলো। দেখো এরকম ভাবে স্ট্রাকচার ব্রেক করেছে সঙ্গে সঙ্গে কাপ্পার, ইন্ট্রাডের মধ্যে কাপ্পার কোনো রেসপেক্ট নেই, কাপ্পা শুধুমাত্র রিভার্সালের জন্য লাগে। মানে কাপ্পালেন ইন্ডিয়াটের জন্য অতটা কোনো ভ্যালুয়েবল না। না, ও যদি পিডিএইচ পিডিএল এর মধ্যেই পড়ে থাকে মার্কেট। আচ্ছা আর পিডিএইচ পিডিএল এর মাঝখানে ট্রেন্ডিং অপরচুনিটি পাওয়া যায় না, শুধু কি বলে স্ক্যাল্পিং অপরচুনিটি পাওয়া যায়। স্ক্যালপিং অপরচুনিটি পাওয়া যায়, মানে মানে একদম খুব কম 1:1 আর কি। 1:1 দিল বা 2 হালকা ফালকা দিল, ছাড়লো, বাস ওইটুকু বুঝতে পেরেছি, পিডিএইচ পিডিএল এর মাঝখানে। ওকে ঠিক আছে। ওকে সুব্রত, আমি দেখাবো আরো ধীরে ধীরে, দেখবে নিজেও কিছু ব্যাক টেস্ট করবে, বুঝতে পারে। সুব্রত বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। স্যার এই ট্যাবের মধ্যে স্ক্যানার লিঙ্কটা পাচ্ছি না স্যার। ওটা পার্সোনালি মেসেজ করা হবে না, আপনি মেসেজ করুন, টেলিগ্রামে পাঠিয়ে দেওয়া হবে আপনাকে। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক ঠিক আছে আছে। স্যার। আর আরেকটা হ্যাঁ বলুন। আরেকটা কোশ্চেন স্যার, ট্র্যাপ ট্র্যাপ জিনিসটা বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে দিবেন কি? আচ্ছা ট্র্যাপ জিনিসটা বুঝতে পারলেন না, যদি বলি নিফটির ক্ষেত্রে, তো ট্র্যাপ জিনিসটা যদি আমি বলি, তো কোথায় ঘটেছিল? দেখুন কি করলো মার্কেট, এখান থেকে তার একটা স্ট্রাকচার পয়েন্ট ছিল, 15 মিনিটেরও একটা স্ট্রাকচার পয়েন্ট ছিল এই জায়গা থেকে, ইনক্লুডিং এখান থেকে পিডিএইচ ছিল, ঠিক আছে। তো এখান থেকে যদি দেখি, এই যে অভিজিৎ অলসো লুক অ্যাট দ্যাট, তো কি করেছে মার্কেট, যে ব্রেক করে পিডিএইচ ব্রেক করে ডব্লিউআরসি ব্রেক করতে পারেনি, বানাতে পারেনি, তো কি করলো, এখান থেকে রিভার্সাল ডব্লিউআরসি দিয়ে পিডিএইচ এর মধ্যে ক্লোজ করলো, রাইট। আর কাকে ক্লোজ করলো, যে ব্যক্তিটা তার ডব্লিউআরসি দিয়ে ব্রেক করেছিল পিডিএইচ, সেই ব্যক্তির লোকে কাট করলো। দেখুন এখান থেকে কত বড় ফল হয়ে গেল মার্কেট পিডিএল অবধি নিচে, রাইট। তারপরে আবার দেখুন মার্কেট উপরে গেছে, উপরে যাওয়ার পরে দেখুন এখান থেকে তো অবশ্যই স্ট্রাকচার হয়ে গেছে, তারপর আবার দেখুন এখান থেকে কি হয়েছিল। আরো যদি বলি নিফটির ক্ষেত্রে, তার আগের দিন আরেকটা ঘটেছিল, হ্যাঁ এখান থেকে, তো এখান থেকে দেখুন কি করেছে, ঠিক একই রকম পিডিএইচ এ গেছে, পিডিএইচ কে প্রপারলি ব্রেক করতে পারে ডব্লিউআরসি দিয়ে, যেই রিভার্স ক্যান্ডেল বানিয়েছে, দেখুন কত বড় মার্কেটে ফল হয়েছে, রাইট। তারপরে দেখুন পিডিএল কে ব্রেক করে 1:1 দিতে পারেনি, কিন্তু এখান থেকে কি করেছে, হায়ার লো স্ট্রাকচার ব্রেক করেছে। কোথায় স্ট্রাকচার ব্রেক করেছে, হায়ার লো, এখানে ব্রেক করেছে। তো এখানে কি করেছিল, যে সমস্ত সেলাররা যারা সেল করেছিল তারা সবাই ট্র্যাপ হয়ে গেছে। ঠিক এখানেও ঠিক একই মাইন্ডসেট, পিডিএইচ এর উপরে যে সমস্ত বায়াররা বাই করে বসেছিল তারা সবাই ট্র্যাপ হয়ে গেছে। বুঝতে পারলে? বুঝতে পারলাম স্যার। ক্লিয়ার তো একদম লজিক্যালি? আর একটু বুঝিয়ে দিন স্যার। তো আপনি ক্লাস দেখেছেন কি প্রপারলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলো ক্লাস দেখেছি স্যার। ক্লাস দেখেছেন প্রপারলি, তবুও আমার তো না বোঝার তো কোনো ইস্যুই ছিল না। আচ্ছা ঠিক আছে, যদি আরো বলি তাহলে ট্র্যাপ কিভাবে হচ্ছে, তো দেখুন আপনি স্টক করেন না, ইকুইটি করেন না, কি করেন, আপনি কিসের মধ্যে ট্রেড করেন? আমি তো একেবারে স্যার শেয়ার মার্কেটের মধ্যে একেবারে নতুন স্যার, তো এখন আমি স্টকের মধ্যে প্র্যাকটিস করছি স্যার। তা আপনি স্টকের মধ্যে বলুন না যে স্যার স্টকের মধ্যে কিছু ট্র্যাপ দেখান আমাকে, তা সেটা বলতে হয় না যে আমি কোথায় দেখতে চাইছি, কোথায় আমি কাজ করি, আমি সেই জায়গাটা আমি খুঁজে বের করি, না বললে আমি জানবো কি করে আপনি কোথায় চা করেন, সেই আপনার কমফোর্টটাকে আমি দিতে পারবো না, না। সরি স্যার। হ্যাঁ, ভালো ভোলাটাইল স্টকের মধ্যে দেখাই। কি করেছিল এখানে, তো এখানে কি করেছিল দেখুন, যদি বলি যে মার্কেট ওপেন হয়েছে কোথায়, একেবারে ওপেন হয়েছে কোথায়, দেখুন এখান থেকে মার্কেট ডিরেক্টলি গ্যাপ ডাউন ওপেন করেছে পিডিএল এর তলা, এখানে পিডিএল ছিল, ঠিক আছে। তো পুরো এরিয়াটাতে একটা বেস বিল্ড তো অবশ্যই হয়েছে, কিন্তু এই যে এরিয়ার থেকে যখন পিডিএল এর উপরে মার্কেট পুশ করে দিল পিডিএল এর নিচে, দ্যাট মিন্স কি, যে এখানে প্রচুর সেলাররা সেল করে রেখেছিল মার্কেটকে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো তার মানে কি, এবার একটা রেফারেন্স পয়েন্ট ধরে তারা এসএল লাগিয়ে বসেছিল, হ্যাঁ রাইট। তো যখনই সেই রেফারেন্স পয়েন্টের মধ্যে ক্লোজ করলো, তার কাছে জায়গাও পুরো প্রচুর খালি রয়েছে মার্কেটে,
তো দেখুন মার্কেট পুরো উপরের দিকে হয়ে গেল। তো এই যে ব্যক্তিরা এসএল লাগিয়ে রেখেছিল, তো এদের এসএল সবার কাট হচ্ছে, এরা সবাই লস নিয়ে বেরোচ্ছে বায়াররা, এরা সেল করে দিলে কি হবে, কাউকে তো বাই করতে হবে তাই না, তাহলে বায়াররা উপরে ঢুকছে একেবারে, তোমার প্রফিট উপরের দিকে ভাগছে। ঠিক একই রকম ভাবে যদি আমি দেখি যে আবার কোথায় এরকম ট্র্যাপ হয়েছে, এটা একটা বেস বিল্ড সেটআপের সাথে হয়েছে, আরইসিবির সাথে হয়েছে এটা, যে আরো যদি আমি দেখি কোথাও ট্র্যাপ হয়েছে এরকম, রাইট। তো এখান থেকে দেখুন প্রিভিয়াস মান্থ হাই লো প্রেজেন্ট ছিল, তো কি করেছে যে মার্কেট সকালবেলা ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে কি করছে, ডব্লিউআরসি দিতে পারছে না, প্রিভিয়াস মান্থ হাইর উপরে ডব্লিউআরসি দিতে পারছে না, দিয়ে দেখুন লোয়ের উপরে ডব্লিউআরসি দিতে পারছে না, দোজি ফোজি বানাচ্ছে, দিয়ে গুড ডব্লিউআরসি দিয়ে যে ক্যান্ডেলটা বানাচ্ছিল সেই এরিয়াটাকে ব্রেকডাউন করে দিল পুরো। তো এখান থেকে দেখুন মার্কেট পুরো দিন নিচে পড়ে গেছে, পুরো দিন নিচে চলে এসেছে, রাইট। বুঝতে পারলেন এখান থেকে কারা ট্র্যাপ হলো, মাথায় ঢুকলো। যদি আরো বলি যে পিডিএল থেকে কোথাও ঘটেছে এরকম, আচ্ছা কালকেরই মাহিন্দ্রাতে একটা ঘটনা ঘটেছিল, মাহিন্দ্রাতে, আচ্ছা কালকেরই, আচ্ছা আজ না, কালকেরই ঘটেছিল, তো কালকেরই যদি দেখি, আচ্ছা না কালকে মাহিন্দ্রাতে ছিল না, আল্ট্রাটেক, দেখুন এখানে কি ঘটেছিল, দেখুন এখানে এত বড় ক্যান্ডেল দিয়ে পিডিএল ব্রেক করেছে, দিয়ে মার্কেট 1:1 দিতে পারেনি, দিয়েছে 1:1 দিতে পারেনি, রাইট, দিতে পারেনি তো, কিন্তু যখনই এই ক্যান্ডেলের হাই কাট করেছে দেখুন মার্কেট কতটা ভেঙে গেছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ স্যার। আর যে ক্যান্ডেলটি হাই কাট করেছে সেই ক্যান্ডেলের লো এসএল, মার্কেট ভাগছে উপরের দিকে, দেখুন মার্কেট প্রিভিয়াস মান্থ লোয়ের তলায় এসেছে, 1:1 দিয়েছে, দিয়ে করে যেই স্ট্রাকচার ব্রেক করেছে, যে ব্যক্তিটি পিএমএল কে ব্রেক করে দিয়েছিল সেই ব্যক্তির হাই যেই কাট করেছে মার্কেট, সেই ব্যক্তির হাই যেই কাট করেছে সেই এসএল, দেখুন মার্কেট কোথায় বেড়ে গেছে। এখান থেকে দেখুন পিডিএল কে ব্রেক করেছে, কত বড়, উইথাউট ডব্লিউআরসি ব্রেক করেছে, যখনই তার হাই কাট করেছে দেখুন এখান থেকে 1:1 প্লাস দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন, দেখুন এখান থেকেও করেছে, দেখুন পিডিএল ডব্লিউআরসি দিয়ে ব্রেক করতে, পিডিএইচ ডব্লিউআরসি দিয়ে ব্রেক করতে পারেনি, কত বড় ফল। আচ্ছা স্যার, হ্যাঁ এটা বুঝতে পেরেছি। আরেকটা কোশ্চেন স্যার, অ্যানুয়াল যে বলছেন, এটা আপনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আচ্ছা, এখন বোঝা যাচ্ছে স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। অ্যানুয়াল সেটআপের মধ্যে যে পড়ে, এটা একটা একটু বুঝিয়ে দেন। কিটা? অ্যানুয়াল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আগামী আমি বুঝতে পারছি না কি বলতে চাইছেন আপনি। স্যার আমি এখন মোটামুটি নেটওয়ার্কের প্রবলেম করছে স্যার। আচ্ছা ঠিক আছে, পরবর্তী ক্লাস, ওকে ঠিক আছে, পরবর্তী ক্লাসে বলবো স্যার। হ্যাঁ অর্ঘ বলো। স্যার হ্যালো, হ্যাঁ বলো। আপনি যে এম লাইন, এই যে ডেল্টা লাইনের কথাগুলো বললেন, হ্যাঁ আমি তো ফার্স্টে নিফটি, যখন নিফটিতে ইন্ডেক্স করছে, ধরুন নিফটি ইন্ডেক্স তো আগে আমি দেখে নেবো ওগুলো ব্রেক করছে নাকি, তাই তো? হ্যাঁ তারপরে তো আমি কলের মধ্যে যাব। অবশ্যই তারপরে সেই সময় কলটা যতক্ষণ না ওই এম লাইনটাকে ব্রেক করছে ততক্ষণ তো আমি ট্রেডটা নিতে পারছি না। অবশ্যই ততক্ষণ নিতে পারছেন। আচ্ছা, যখন আমি ওই এম লাইনটাকে ব্রেক আউট করছে ডব্লিউআরসি দিয়ে, তখনই আমি এন্ট্রিটা নিতে পারবো। একদম তখনই আপনি এন্ট্রি নিতে পারবেন। আচ্ছা, ওটাকে প্রপার স্পেস থাকতে হবে তো? মার্কেটে অবশ্যই নিফটির কাছে স্পেস খালি থাকতে হবে, নিফটির কাছে যদি স্পেস খালি নেই তখন আমার কিছু নেই, নিফটির কাছে জায়গাই খালি নেই তাহলে আমি কি পাবো? ওটা নিফটির ক্ষেত্রে আগে দেখে নিতে হবে জায়গাটা আছে নাকি। নিফটি মেন, ঠিক আছে, নিফটি মেন, এর কাছে জায়গা খালি আছে, মার্কেটে ট্রেড নেব, ঠিক আছে। ওকে দেখুন এখান থেকে আজকেরও ব্রেকআউট করলো, সুন্দর ট্রেড নেব। ওকে একটা কথা জানা ছিল, ধরুন নিফটিটা আজকে চলছে 23,176 লাস্ট, হ্যাঁ, আমি যদি এখান থেকে কল বাই করি, যেমন তাহলে কতটা রেঞ্জের মধ্যে আমি কলটা নেব সেটা একটু জানার। কতটা রেঞ্জের মধ্যে আপনার কমফোর্ট কতটা, আপনার অপশনের এখনো পর্যন্ত আমি পুরো ক্লাসটা কমপ্লিট করিনি,
আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে, তো ঠিক ওইটা আছে আমি করাই ক্লিয়ারটা ধীরে তাহলে ধীরে। বুঝবো হ্যাঁ ওকে, হ্যাঁ। ওকে 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 এটাই জানাচ্ছিল ঠিক না, আছে থ্যাংক ইউ কমফোর্টের মধ্যে ব্যাপারটা কিরকম হচ্ছে, কমফোর্টের মধ্যে ব্যাপারটা যেরকম হচ্ছে, এবার আমি আচ্ছা আজকের ক্লাসটা কমপ্লিট করি আগে, তারপরে ব্যাপারটাগুলো বুঝতে পারবেন একটু, ঠিক আছে? ওকে তো এবার উইকলি অপশন করার জন্য যে জায়গাগুলো থাকে সেই জায়গা আমি বলি যে আপনারা উইকলি অপশন থেকে বাইরে বেরোন, ঠিক আছে? নেক্সট এক্সপায়ারিতে ট্রেড করুন, ওকে? তো কি কারণে, এই কারণেই বলি যে নেক্সট এক্সপায়ারিতে ট্রেড করলে এই যে ইন্ট্রাডেতে থিটা ডিকে বা এই সমস্ত ঘামাস্তান, এই সমস্ত প্রবলেম, কোনো কিছু ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে নেই, আপনি বাইং করতে পারবেন। এবার আপনার কমফোর্ট জোন কোথায়, এবার আপনি সেটা বলুন যে আপনার ক্যাপিটাল কি রয়েছে সেই হিসাবে আপনি করুন। আপনি যদি মান্থলি এক্সপায়ারিতে গিয়ে করে উইকলি এক্সপায়ারি দেখছেন যে ভাই আমার 100 টাকা করে 70-80 টাকা করে এরকম প্রাইস চলছে, ঠিক আছে, আমার অ্যাট দা মানি, অবশ্যই অবশ্যই অ্যাট দা মানি ট্রেড করা উচিত, ওকে? বাট অ্যাট দা মানির থেকে কি হয়, এবার মান্থলি অপশন বা নেক্সট এক্সপায়ারি অপশন যখন আপনি যাচ্ছেন তখন তার প্রাইস কি হচ্ছে 200-300 টাকা এরকম হয়ে যাচ্ছে তার প্রাইস, রাইট? 200 টাকা 300 টাকা এরকম প্রাইস হয়ে যাচ্ছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমিও ঠিক 100 টাকার প্রিমিয়ামকেই তুমি ট্রেড করবে। তুমি এই উইকলি এক্সপায়ারিতে 100 টাকার প্রিমিয়ামে তুমি যদি 70 টাকা থেকে 80 টাকা মুভ পাও তাহলে মেবি 10 থেকে 15 টাকা কম হতে পারে, কিন্তু এই যে টাইম ডিকের জন্য তোমার অপশনের প্রিমিয়াম কে নেওয়া বা এই যে মার্কেটের যে একটা ইরেটিক বিহেভিয়ার উপর নিচে করে যে একখানা বেশি পরিমাণ অপশনকে এদিক ওদিক করিয়ে দেওয়া, সেটা কিন্তু এই প্রাইসের মধ্যে কখনোই হয় না। সব সিম্পল ব্যাপার যদি বলি যে একটা 200 টাকার অপশন ও দিনে 60% ফল করে চলে আসবে 120 টাকা অবধি, সেই দিন রিকভারি চলে যাবে, তোমাকে ওই দিনের মধ্যে ঘটনা ঘটাবে। কিন্তু একটা নেক্সট এক্সপায়ারি অপশন কবি এরকম কখনোই হবে না যে 200 টাকার অপশন এখনই চলে এলো একেবারে 60 এর মধ্যে দিয়ে তখনই আবার 200 চলে যাচ্ছে, ও 200 টাকার অপশন মেবি 200 থেকে 160 আসবে। কিন্তু ওই এক্সপায়ারির অপশন ও এমন ভোলাটাইল হয়, ও এমন কিছু করে যেটা তোমার সাইকোলজির সাথে খেলে দেবে আর তুমি ওখানে বড় লস নিয়ে চলে আসবে। মাথায় ঢুকলো অর্ঘ? সবার ক্ষেত্রেই বলবো, হ্যাঁ সবার ক্ষেত্রেই বলবো ধীরে 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 হাত বসতে শুরু করলে উইকলি এক্সপায়ারি শুরু করো, কিন্তু তার আগে তুমি মান্থলি এক্সপায়ারিতে যাও, হেজ করে করো। মান্থলি বলছি, নেক্সট এক্সপায়ারিতে যাও, কোনো উইকলির মধ্যে থাকবে না। যেমন কালকের তোমারও কি রয়েছে, উইকলি এক্সপায়ারি রয়েছে, এক্সপায়ারি রয়েছে উইকলি হ্যাঁ এক্সপায়ারিতে গিয়ে আমাকে কোনো দেখবোই না, আমি ওকে, আমি নেক্সট এক্সপায়ারিতে চলে যাবো। যেরকম আমার 6 তারিখের এক্সপায়ারি রয়েছে, 6 তারিখের এক্সপায়ারিতে ট্রেড করবো আমি, আমার দেখার কোনো দরকার নেই ওকে ট্রেড করা। আজকে পর্যন্ত আমি এই উইকলি করতে পারতাম তো আজকের পর্যন্ত নয়, আমি উইকলি এক্সপায়ারি করবোই না কখনো, আমি অপশন বায়ার ওকে হলে ওকে আমি উইকলি এক্সপায়ারি করবোই না কখনো। আর যদি উইকলি এক্সপায়ারি করতেই হয় তাহলে আমি পেয়ার ট্রেডিং ইউজ করব, আর না হয় আমি কি ইউজ করব যে আমি হচ্ছে ডেবিট ক্রেডিট সিস্টেম ইউজ করব। ওকে আর আরেকটা যদি কথা আমাকে স্যার নেকেড অপশন বাইংই করতে হয় হুম যে একেবারে আমি আমার বাইং ছাড়া আমি আর কিছু ভাবতেই পাচ্ছি না, এরকম যদি আপনার এতটা খারাপ মাইন্ডসেট যদি হয়ে থাকে যে বাইং ছাড়া আপনি ভাবতে পারছেন না, তাহলে আপনাকে আমার গ্রোয়িং বুল আপনাকে উইকলি এক্সপায়ারি স্ট্রিক্টলি প্রহিবিটেড উইকলি এক্সপায়ারি। ওকে তো আপনি আপনার পেশেন্স যেখানে, আপনার ক্যাপাসিটি যেখানে 100 টাকার প্রিমিয়ামকে ট্রেড করবেন, আপনি 100 টাকা দিয়ে ট্রেড করবেন, সেই 100 টাকার প্রিমিয়াম আপনি নেক্সট এক্সপায়ারি ট্রেড করবেন, ঠিক আছে ঠিক আছে? কারণগুলো বললাম যে এই যে ইরোটিক বিহেভিয়ার, এগুলো আপনার একদিনের 3 দিনের প্রফিটকে একদিনে ধুয়ে নিয়ে চলে যাবে ও, হ্যাঁ প্রচন্ড ভোলাটাইল হয় এগুলো আগে অনেক লস করেছে এই নিয়ে রাইট? তো প্রচুর বুঝতাম না ভোলাটাইল হ্যাঁ করে দিয়ে চলে যাবে, তো এটা হচ্ছে স্ট্রিক্টলি প্রহিবিটেড। যদি একেবারে মাইন্ডসেট যে না আমি, আর সুব্রত সরকার কাইন্ডলি স্টপ ইউর মাইক্রোফোন, রাইট? সো এটা যদি হয় প্রবলেম, সুব্রত মিউট করো, ওকে, হ্যাঁ। তো এবার প্রত্যেকবারে যদি প্রবলেমটা হয় তাহলে কি হয়, আমাদের ক্যাপিটাল ড্র আউট করে দিয়ে চলে যাবে। তো উইকলি এক্সপায়ারি আমি লজিক্যালি ধীরে ধীরে এই জায়গাগুলোকে নিয়ে আরো দেখাবো, তুমি নিজে গিয়ে করে পাশাপাশি একটা উইকলি এক্সপায়ারি লাগাও আর একটা নেক্সট এক্সপায়ারি লাগাও, তুমি নিজে দেখতে পাবে যে 100 টাকার অপশন 1 সেকেন্ডে যে পার্সেন্টেজ অফ কারেকশন হচ্ছে ও মেবি 60% 40%, বাট যে নেক্সট এক্সপায়ারি তার যে কারেকশন হচ্ছে তার কারেকশন মেবি 15% তার প্রাইসের থেকে। আরেকটা জিনিস কি হয়, মাইন্ডসেট, ক্যাপিটাল তোমাদের কাছে কম রয়েছে, রাইট? তো ক্যাপিটাল কম থাকার কারণে তোমরা যা ইচ্ছে তাই কোয়ান্টিটি বাই করে নাও, রাইট? সেটা এটা ভুল উইকলি হয়, হ্যাঁ। এক্সপায়ারিতে পসিবল, সেটা উইকলি এক্সপায়ারিতে পসিবল, যা ইচ্ছে তাই কোয়ান্টিটি বাই করতে পারে না। বাট সেটা যখন তুমি নেক্সট এক্সপায়ারিতে চলে যাও, তো সেখানে কি হয়, একটুখানি প্রিমিয়াম বেশি থাকার জন্য তুমি সেটা ভয় পাও অত কোয়ান্টিটি, বা অত কোয়ান্টিটি হয় না তোমার ওই ক্যাপিটালে, তো সেখানে একটা রিস্ক ম্যানেজমেন্ট ক্রিয়েটিভিটি তৈরি হয়ে যায়, রাইট? তো আর যেটা করতে হবে, যদি আমি চাই যে না আমি উইকলি এক্সপায়ারি করব,
তাহলে আমার মার্কেটে আমি পেয়ার ট্রেডিং করব, আর না হয় আমি ডেবিট ক্রেডিট সিস্টেম ফলো করব, বাস। আর তার জন্য তো রুল আমি বলেই দিয়েছি। হ্যাঁ, ক্রেডিট ডেবিট ওটা এখনো পুরোটা ক্লিয়ার হয়নি, তবে আরো 2-1 বার ভিডিও দেখলে হবে। তবে ভিডিও পেয়ার দেখুন, ট্রেডিংটা দুবার বুঝতে ভিডিও পেরেছি। দেখুন, দেখার পরে হ্যাঁ, আমাকে পেয়ার কোশ্চেন ট্রেডিংটা করুন, আর তারপরে মোটামুটি অ্যাপ্লাই ভালোই করুন। ক্লিয়ার হয়েছে, হ্যাঁ বেশ বুঝতে পারি। পেয়ার ট্রেডিংটা ভালো বুঝতে পেরেছি এখনো মোটামুটি। হ্যাঁ, তো ওটাও ইজি ব্যাপার, কিছুই নয়, একই জিনিসই তো। ওটা 80% পেয়ার ট্রেডিং এ হ্যাঁ থাকছে, ওটা হ্যাঁ, 50% থাকছে। আরো 2-1 বার দেখতে হবে ভিডিওটা, কল বাই দেখেছি কল অনেক সেল, সময়। এটাই পুট বাই কল বাই, কল বাই কল সেল, পুট বাই পুট সেল, একই জিনিস, বা পুট সেল পুট বাই। হুম, ওকে ওকে ওকে। হ্যাঁ, কার্তিক ঘোষ টপিকটাই কমপ্লিট হলো না, আমি এই জন্য কথা বলতে চাইছিলাম না, যা। ওফ, কার্তিক ঘোষ বলো বলো বলো, তোমার ইয়েস স্যার। কমপ্লিট করে নি, যা প্রবলেম আছে। স্যার বলছি যে আমি শুরু করব, আবার নতুন থেকে শুরু করছে আর কি। তো ক্রেডিটটা নিয়েই এগোচ্ছি, ওটা নিয়ে কতদিন পেপার ট্রেডিং করলাম, তা অসুবিধা ওটাতে হচ্ছে না, তো আমি ওটা নিয়েই এগোচ্ছি। তো ওই জন্য আপনাকে একটু নোটিফাই করছি স্যার। অবশ্যই অবশ্যই, তুমি যদি জায়গাটা আর যে ডিসিপ্লিন গুলো দেখেছো সেই ডিসিপ্লিন গুলো মেনটেন করো, কয়েকদিন পেপার ট্রেডের মাঝখানে তুমি যে ডিসিপ্লিন গুলো নিয়েছো সেটা ফলো করো, আর সব থেকে বড় জিনিস যেটা, কোয়ান্টিটি ম্যানেজমেন্ট ফলো করো, ঠিক আছে? তো সবাই তোমরা কোয়ান্টিটি আমি লুজার ওই একটাই কারণে, যেদিন লস করছো সেদিন সব থেকে বড় কোয়ান্টিটি নিয়ে লস করছো, একদম স্যার। তো রাইট? কেজি সিস্টেমে আমি তো একটা কোয়ান্টিটির বেশি এখন নিতেই পারবো না, যেহেতু এখন মোটামুটি 70-80 হাজার টাকা লেগে যাচ্ছে স্যার। ওই যে নেক্সট এক্সপায়ারিতে যদি করি না আমি কেজি সিস্টেমটা, আমি দেখলাম না না, ক্রেডিট 75 সিস্টেম নেক্সট কোয়ান্টিটি যেটা এক্সপায়ারিতে কখন কেন করতে হবে? ক্রেডিট সিস্টেম কারেন্ট এক্সপায়ারিতে করবে। ক্রেডিট ডেবিট কারেন্ট পেয়ার ট্রেডিং এক্সপায়ারিতে। কারেন্ট এক্সপায়ারিতে করতে বললাম এতক্ষণ, শুনতে পেলে না? আর আমি আচ্ছা যদি আচ্ছা। বলি যে তো ন্যাকের স্যার বাইং করতে চাইছে, আরো সিস্টেম আছে, আরে আর আজকের ক্লাসটাই কমপ্লিট হলো না, আরো অনেক কটা সিস্টেম আছে, সেগুলো শুনলেও বলবে যে না স্যার এই সিস্টেমটাও করবো আমি। আচ্ছা আচ্ছা। তো স্যার আমি আমি কেজি সিস্টেমে নিয়ে কন্টিনিউ করছি, ব্যাস অসুবিধা নেই, আমি আর কিছু বলছি না। আগামী দিনে আমি যদি স্টার্ট করবো খুনি, তাহলে হুম হুম ওটা হুম নিয়ে আমি হুম এগোচ্ছি আগামী দিন থেকে। হুম হুম, যার যেটা ভালো লাগে সেটা দিয়ে হবে, কোনো অসুবিধা নেই। বাট আচ্ছা, আর হ্যাঁ, অন্য কারণ রিস্ক ম্যানেজমেন্ট ফলো করো, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করো। মার্কেটে ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি ফ্যাটাজি অনেক দূরের কথা, মার্কেটে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করো। আচ্ছা, আমার যদি দুটো এসএল হয়ে যায় আমি বেরিয়ে আসবো মার্কেট দিনে থেকে। দুটো এসএল নো, বেরিয়ে আসো, সেটাই। আর দুটো এসএল মতন ট্রেড করো, ওকে? হ্যাঁ হ্যাঁ। আর স্যার, আর যেটা যে আজকে যে নতুন যে স্ক্যানারটা পেয়েছি আমি আজকে হ্যাঁ, সুইং এর জন্য, ওটা পড়াবো তো আমি, ওটা মোমেন্টাম তো আমি মোমেন্টাম রুল যখন পড়াবো, মোমেন্টাম স্ক্যানারের পাওয়ার আসবে তখন। হ্যাঁ, মোমেন্টাম আচ্ছা আচ্ছা। সেটআপ পড়াবো, একটা ওকে। মোমেন্টাম সেটআপ আছে একটা। আচ্ছা, না ওই যে ইনসাইড ক্যান্ডেল যেটা আজকে নতুন পেয়েছি স্ক্যানার, ওটার কথাই বলছি। ওটাই রিলেটেড টু মোমেন্টাম। আগের দিন তুমি জানতে আচ্ছা, পারবে রিলেটেড। তোমার কোন কোন স্টক কালকের বড় বড় মুভ দিতে চলেছে। আচ্ছা, যেমন আজকে যেগুলো এসছে, যেগুলো আগামী দিনের জন্য একটু নজর রাখা যায়। ফলো করো, দেখো কালকের কি হয়, আমি কেন বলবো, ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার। না, আমি দেখেছি আমাদের সেটআপ গুলোর একেবারে পারফেক্ট জায়গায় এসে খাড়া হয়ে যাচ্ছে, আমি সবগুলো চেক করেছি। বা সব দেখতে পাবে, সুন্দর জায়গায় দেখতে পাবে, সব রেডি হয়ে আছে, শুধু জাস্ট কালকে ট্রেড নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওগুলো রেডি হয়ে আছে, সব রেডি একদম রেডি হয়ে আছে ওরা। দারুণ হয়েছে স্যার, এটা আমি দেখেছি, সবগুলো ইয়ে করেছি। জায়গায় রয়েছে, শুধু জাস্ট ব্রেকআউট ব্রেকডাউনটা কালকের পিডিএইচ ডব্লিউআরসি অ্যাবাভ পিডিএইচ পিডিএল কাল দেবেও। হুম হুম হুম। হ্যাঁ, ওকে স্যার, তাহলে আমি জার্নি করছি আগামী দিন থেকেই। থ্যাংক ইউ স্যার। ওকে। আরেকটা জিনিস যেটা ক্লাস কমপ্লিট করতে পারলাম না, কালকের আমি আবার ক্লাস নেব, ঠিক আছে? তো ওকে স্যার। ওকে, ওকে। তো সবাই অ্যাটেন্ড করবে, কালকের আমি আবার ক্লাস নেব, এমনকি পরশুও নিতে পারি, কারণ এই উইকে আমাকে হচ্ছে মোমেন্টাম অবধি ক্লোজ করতে হবে। মোমেন্টাম বলছি, আমাকে এই উইকে অপশন সেলটা তো আজকের অফলাইন পড়াতে পারলাম, তোমাদের পড়াতে পারলাম না, অপশন সেলের একটা টপিকও ক্লিয়ার করা হলো না। যাই হোক, তো কালকের করাবো আমি, ওকে? কালকের জয়েন করবে, 8:30 থেকে ক্লাস হবে, ঠিক আছে? 8:30 বা 8টার থেকে ক্লাস হবে। আর যদি কালকের মানে আমার যদি সকাল সকাল যদি কাজ শেষ হয়ে যায়, মেবি আমি লাইভ মার্কেটেও ক্লাস নিয়ে নিতে পারবো, ঠিক আছে? লাইভ মার্কেটেও একটা ক্লাস নিতে পারি, ঠিক আছে? তো ওখানে হলো টপিক, তো টপিকটা অনেকটাই বড় রয়েছে, সেটা আমাকে ক্লিয়ার করতে হবে, কারণ তোমাদের আমি বলেছি সবাইকে যে 1.5 মাসের মধ্যে আমার কোর্সের সমস্ত টপিক আমি ক্লিয়ার করব। তারপরে তুমি ওই টপিককে বারবার দেখে করে তুমি নিজেকে তৈরি করো, কারণ এই এক জিনিসকে বারবার, মানে জিনিসটা যেটাই সেটা প্রত্যেকবারে কেন আজকের থেকে 10 বছর পরেও একই জিনিসই হবে, ওকে? তারপরে তুমি টপিকগুলো দেখে দেখে রেডি হয়ে যাও, ওকে স্যার। ওকে? তো ফার্স্ট কোর্সটাই কমপ্লিট করবো আমি, তো ওই জন্য ক্লাস আমাকে নিতে হবে,
ঠিক আছে, দেন আর কারোর কোনো কোশ্চেন আছে? কারোর কোনো প্রবলেম আছে? ওকে আমি যে স্যার, ফার্স্ট গুড নাইট, ক্লাসটাকে থ্যাংক ইউ। করাবো এতে কারোর কোনো প্রবলেম আছে? কাইন্ডলি টাইপ। আমি যদি ফার্স্ট ক্লাসটাকে কমপ্লিট করাই, তোমাদের দেখতে কোনো প্রবলেম আছে? ডাউট তো চলবে, ডাউট কোয়ারি সেশন তো চলবেই। সেখানে এসে করে কোর্স দেখার পরে তারপরে গিয়ে ডাউট করি না, কোশ্চেন কোয়ারি কমপ্লিট করে নিন। ওকে, দেখার টাইম তো অগাধ, আমাকে তো পড়িয়ে কমপ্লিট করতে হবে। তুমি তো সারাদিনে 24 ঘন্টা টাইম পাচ্ছ দেখার। ওকে, আই থিঙ্ক কারোর কোনো প্রবলেম থাকা উচিত নয় যদি তোমরা টপিকগুলো আরো ফাস্ট জানতে পেরে যাও। তো দেন বাই, গুড নাইট, কালকে আমি ক্লাসে আসবো আবার। ওকে, বাই বাই।